নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনি শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমারের দুঃসাহসিক অভিযান যক্ষপতির রত্নপুরী। আজকের গল্পের সূত্রধার ও বিমলের চরিত্রে আমি লিও, কুমারের চরিত্রে রমাকান্ত। তাহলে আজ আর বেশি দেরি না করে চলুন শুনে নেওয়া যাক আজকের আমাদের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের যক্ষপতির রত্নপুরী। অনেকে অভিযোগ করেন আমার জীবন নাকি অস্বাভাবিক। তাদের মতে স্বাভাবিক মানুষের জীবন এমন ঘটনা বহুল হতে পারে না। যদিও নিজেকে আমি পাগল বা গণ্ড মূর্খের মতো নেপোলিয়নের সঙ্গে তুলনা করছি না, তবে তর্কের খাতিরে এখানে কেবল এই প্রশ্ন বোধহয় করতে পারি, নেপোলিয়ন কি স্বাভাবিক মানুষ ছিলেন না? তিনি মাত্র 52 বছর বেঁচেছিলেন। তার ভিতর থেকে 25 বছর অনায়াসেই বাদ দেওয়া যায়, কিন্তু বাকি মাত্র 27 বছরের মধ্যে নেপোলিয়নের জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছিল যে ঘটনার পর ঘটনার প্রচণ্ড বন্যা। তাদের অবলম্বন করে কি অসংখ্য নাটক ও উপন্যাস রচনা করা চলে না? না হয় নেপোলিয়নের মতন মহামানুষ ও দিগ্বিজয়ী সম্রাটের কথা ছেড়ে দিই, কারণ তার জীবনে ঘটনা ঘটবার স্বাভাবিক সুযোগ ছিল প্রচুর। তার বদলে আমি মধ্যযুগের এক শিল্পীর কথা উল্লেখ করতে চাই, বেনভেনুতো সেলিনি। তিনি ছিলেন ইতালির এক বিখ্যাত ভাস্কর ও ওস্তাদ স্বর্ণকার। তিনি একখানি প্রসিদ্ধ আত্মচরিত লিখে গেছেন। সাধারণত শিল্পীদের জীবনের সঙ্গে অ্যাডভেঞ্চারের সম্পর্ক থাকে না বললেই চলে, কিন্তু বেনভেনুতোর ঘটনাবহুল জীবন কাহিনী জোগাতে পারে বহু বিস্ময়কর, রোমাঞ্চকর ও প্রায় অসম্ভব উপন্যাসের উপকরণ। এজন্যে তার আত্মচরিতকে অস্বাভাবিক বলে অভিযোগ করা চলে না, কারণ তার জীবনের ঘটনাবলী সত্য বলেই প্রমাণিত হয়েছে। একজন মানুষের জীবনই হচ্ছে এমনই বিচিত্র, হয় ঘটনা প্রবাহ আকর্ষণ করে তাদের জীবনকে, নয় তাদের জীবনই আকর্ষণ করে ঘটনা প্রবাহকে। বরাবরই লক্ষ্য করে দেখছি, আমি স্বেচ্ছায় কোনো রোমাঞ্চকর আবহ সৃষ্টি করতে না চাইলেও কোথা থেকে আচমবিতে আমার জীবনের উপর এসে ভেঙে পড়েছে অদ্ভুত সব ঘটনার প্রবাহ। আমার বন্ধু কুমার হয়তো এসব ঘটনা চক্রের বাইরেও পড়ে থাকত, কিন্তু সে হচ্ছে আমার নিত্য সঙ্গী। তার সঙ্গে আমার অচ্ছেদ্য সম্পর্ক, কাজেই তাকেও জড়িয়ে পড়তে হয় এইসব ঘটনার পাঁকে পাঁকে। অর্থাৎ প্রবাদে যাকে বলে, পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। এবারেও কেমন করে আমরা নিজেদের অজান্তেই হঠাৎ এক আশ্চর্য ঘটনা প্রবাহের দ্বারা আক্রান্ত হলুম, এইখানে সেই সব কথাই লিখে রাখছি। সেদিন সন্ধ্যায় কুমার এসে বললেন, কি গো, কি করছো? আরে তুমিও না সেই একই। আরে কি সব বাজে বই নিয়ে মেতে আছো? চলো চলো, আজ কোনো হোটেলের দিকে যাত্রা করি বরং। বই মুড়ে বললুম, হ্যাঁ আপত্তি নেই, কিন্তু কোন হোটেলে? আরে সেটা না হয় তুমি স্থির করো না। চৌরঙ্গীর দিশি আর বিলিতি হোটেলে খেয়ে অরুচি হয়ে গেছে, বুঝলে। চলো তো আজ ছাতাওয়ালা গলির চিনে পাড়ায় প্রবেশ করা যাক। ম্যান কিনে? সেও তো বিলিতির নকল। না হে, ওখানে না, আমরা যাব খাঁটি চিনে হোটেলে, খাঁটি চিনে খানা খেতে। উত্তম প্রস্তাব, চলো আমি রাজি। বাইরে বেরুবার জামা কাপড় পরছি দেখে বাঘাও গাত্রোত্থান করে গৃহত্যাগের জন্য প্রস্তুত হলো। কুমার বললে, ওরে বাঘা, আজ আর তুই সঙ্গে আসিস নে। হোটেলওয়ালারা বদ রসিক রে, বুঝলি? কুকুর খদ্দের হয়তো পছন্দ করবে না। বাঘা মানতে রাজি নয় দেখে রামাহরিকে স্মরণ করল। রামাহরি এসে বললে,
দুই শ্যাঙাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? চীনে হোটেলে খানা খেতে গো। সর্বনাশ, চীনেরা তো তেলাপোকা খায়, তোমাদেরও খাবার শখ হয়েছে নাকি? রামহরি, চীনে ম্যানদের নামেও অপবাদটা একেবারেই মিথ্যে নয়। তারা কিন্তু তেলাপোকা খায় না, তবে পাখির বাসার ঝোল খায় বটে। রাম রাম, পাখির বাসাও আবার খাবার জিনিস নাকি? তবু তুমি তাদের আর একটা খানার নাম শোনোনি? তারা 50, 60, 80, 100 বছরের পুরানো ডিম খেতে ভারী ভালোবাসে। ওয়াক! ও খোকা বাবু, শুনেই যে আমার নাড়ি বুড়ি পর্যন্ত উঠে আসছে। ওয়াক বাবারে! হাঙরও তাদের কাছে সুস্বাদু। হ্যাঁ, পায়ে পড়ি খোকা বাবু, আর বলো না। ছি ছি, ওইসব ছিষ্টি ছাড়া খাবার তোমরা খেতে চাও? না রামহরি, হাঙর বা 100 বছরের পচা ডিম খাবার সৎসাহস আজও আমাদের হয়নি। তবে বাঘা বোধ হয় হাঙর পেলে ছাড়বে না। ওকে তুমি সামলাও। আমি আর কুমার বেরিয়ে পড়ল। চীনে পাড়ার খাঁটি চীনে হোটেল। বাঙালির দেখা পাওয়া যায় না। আর কিছুই নয়, রামহরির মতন অধিকাংশ বাঙালিরই আসল চীনে হোটেল সম্বন্ধে ভয়াবহ কুসংস্কার আছে। তাই তাদের দৌড়ে বড়জোর ন্যানকিন বা চাঙ্গুয়া পর্যন্ত। কিন্তু আমরা যে চীনে হোটেলে গেলুম, সেখানে ভয় পাওয়ার বা বমন উঠবার মতো কিছুই ছিল না। চারিধার সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারগুলিও সুস্বাদু। যদিও আমাদের দেশি বিলাতি খাবারের সঙ্গে তাদের কিছুই মিল নেই। পরিবেশন করছিল একটি চীনে মেয়ে। সর্বশেষে মেয়েটি নিয়ে এলো চীনে চা। এ চা তৈরি করবার পদ্ধতিও অন্যরকম। মেয়েটি 2টি কাঁচের বা পোর্সালিনের বাটি আনলে। একটি বাটিতে গরম জল ঢেলে তাতে শুকনো বা পাকানো 1 খণ্ড চায়ের পাতা দিয়ে উপরে দ্বিতীয় বাটিটি চাপা দিয়ে গেল। মিনিট 3-4 পরে সে ফিরে এসে উপুর করা বাটিটি নামিয়ে দিতেই দেখি সেই গুটানো চায়ের পাতাখানি সমস্ত বাটি ভরে ছড়িয়ে পড়ে জলের উপরে ভাসছে। ব্যাস, চা প্রস্তুত। এখন খালি চিনি মেশাও আর চুমুক দাও। কিন্তু এ চায়ের স্বাদ অধিকাংশ বাঙালিরই ধাতে সইবে না। কুমার চায়ের পেয়ালাটা তুলে বললে, ওহে বিমল, এই চীনে হোটেলের ভেতরে বসে চীনে খানা খেতে খেতে আর এই চুং চাং চুং চিং এই সমস্ত কথা শুনতে শুনতে মনে হচ্ছে আমরা যেন আরব্য উপন্যাসের সেই মায়া গালিচায় চেপে হঠাৎ বাংলা ছেড়ে একেবারে চীন দেশেই এসে পড়েছি। ওই যে পাশের ঘরে ওই চীনে ম্যানদের দেখতে পাচ্ছ? ওরা খাচ্ছে দাচ্ছে, কথাবার্তা কইছে বটে, কিন্তু ওদের মুখে কোনো ভাবের ছাপ নেই। লক্ষ্য করেছ? কেমন যেন রহস্যময় মূর্তি লাগছে। কুমারের কথা ফুরাতে না ফুরাতেই আমার মন অন্যদিকে আকৃষ্ট হলো। ঠিক আমাদের পাশের ঘরেই জাগলো হঠাৎ এক ক্রুদ্ধ গর্জন। সঙ্গে সঙ্গে ভীষণ তাড়াহুড়ো, চেয়ার টেবিল উল্টে পড়ার শব্দ হলো। তারপরেই এক আর্তনা। রাত্রিবেলায় এই চীনে পাড়ায় মারামারি হানাহানির জন্য যদিও বা বিখ্যাত, পাছে অন্যের হাঙ্গামার সঙ্গে জড়িয়ে পড়তে হয় সেই ভয় আমরা দুজনেই উঠে দাঁড়ালো। বড় মুহূর্তেই একটা মাঝবয়সী রক্তাক্ত চীনেম্যানের মূর্তি টলতে টলতে আমাদের কামরার কাছ বরাবর এসে হেলে পড়ে গেল এবং তার দেহটা এসে পড়ল কামরার ভিতরে একেবারে কুমারের বুকের উপরে। তারপরেই দেখলুম আমাদের কামরার সামনে এসে ভিড় করে দাঁড়ালো প্রায় 8-10 জন চীনেম্যান। তাদের চেহারা দেখলে ভালো মানুষের প্রাণ ধড়ফড় করে উঠবে, কিন্তু আমরা দুজনেই ভালো মানুষ যদিও বা নই। তার ডান হাতে সবার আগে রয়েছে লম্বায় না হোক চওড়ায় মস্ত বড় এক মূর্তি। তার ডান হাতে একখানা আধ হাত লম্বা রক্ত মাখা ছোড়া। সেইখানা উঁচিয়ে সে আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়বার উপক্রম করলেন। মারলুম এক ঘুষি ঠিক চোয়ালের উপরে। আমার গায়ে সব শক্তি ছিল সেই মুষ্টির পেছনে, কারণ আমি জানি মারামারির সময় দরদ করে মারলে ঠকতে হয় নিজেকেই। লোকটা ঠিকরে পড়ে গেল, ঠিক বজ্রাহতের মতোই। তারপরে শুনল অনেকগুলো ভারী ভারী জুতোর শব্দ হচ্ছে।
চোখের পলক পড়তে না পড়তেই আমাদের ঘরের সামনে থেকে সমস্ত জনতা হলো অদৃশ্য। কিন্তু বড় মুহূর্তেই হোটেলের অন্যদিকে আবার নতুন গোলমাল উঠল। তাদের সঙ্গে আবার কাদের মারামারি ছটাপুটি চলছে। খুব সম্ভবত পুলিশ এসে পড়েছে। এতক্ষণে কামরার ভিতরে নজর দেওয়ার সময় হল। উমার তখন আহত লোকটাকে মাটির উপরে শুইয়ে দিয়েছে, কিন্তু তার দিকে একবার তাকিয়ে বুঝলুম তার আর কোনো আশা নেই। লোকটাও বুঝেছিল, তবুও সেই অবস্থাতেই সে চোখ নেড়ে আমাকে তার কাছে যাওয়ার জন্য ইশারা করল। আমি তার পাশে হাঁটু গেড়ে বসে তার মুখের কাছে মুখ নিয়ে গেলুম। নিঃশ্বাস টানতে টানতে অস্ফুট স্বরে ইংরেজিতে সে বলল, I will die. I will die. আমার 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 জামার বোতামটা খুলে ফেলো। আমার জামার বোতামটা খুলে ফেলো। তাই করল। আমার আমার গলায় ঝুলছে একখানা লকেট। সেটা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি পার করে নাও। লকেটটা বার করতেই সে বললে, লুকিয়ে রাখো। ছুঁচিও দেখতে পেলে তুমিও বাঁচবে না। ছুঁচিও কে? বলে যান, ছুঁচিও কে? সে প্রথমটা উত্তর দিতে পারলে না, কেবল হাঁপাতে লাগলে। তারপর অনেক কষ্টে থেমে থেমে বললে, যে আমাকে মেরেছে, যে আমাকে মেরেছে, কিন্তু আমি যখন মরবই গুপ্তধন তাকেও ভোগ করতে দেব না। এই আমার প্রতিশোধ মাটির ভেতরে গুপ্তধন। তার কথা বন্ধ হলো। সে চোখ মুদলে। ভাবলুম লোকটা বোধ হয় এ জন্মের মতন আর কথা কইতে পারবে না। কুমার বললে, এই কি বলছে বিমল? হ্যাঁ, আরে কিছুই তো বোঝা গেল না। কি কি গুপ্তধন কোথায় আছে? লোকটা আবার চোখ খুললে, অন্তত ক্ষীণ স্বরে টেনে টেনে বললেন, কি 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 পিন, কি পিন সেখানেও যে কি কি পিন। হঠাৎ তার বাক্য রোধ করে মুখ দিয়ে বেরিয়ে এলো এক ঝলক রক্ত, এবং সঙ্গে সঙ্গে তার চোখ কপালে উঠে স্থির হয়ে গেল। বুকে হাত দিয়ে দেখলুম তার হৃৎপিণ্ড আর নড়ছে না। খুনোখুনি, হানাহানি বা কোনো রকম রোমাঞ্চকর কাণ্ডের কথা পর্যন্ত আমি ভাবিনি। কিন্তু দেখো একবার ব্যাপারখানা, এখানেও ছোড়াছুড়ি, প্রাণ নিয়ে টানাটানি, আবার গুপ্তধন, আবার দুর্বোধ্য হেয়ালি কি পিন। আবার বুঝতে আমার চির চঞ্চল দুষ্ট গ্রহটি সজাগ হয়ে উঠেছে। কলুর বলদের মতো আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে মারবার জন্যে। কুমার ব্যস্তভাবে বললে, ভায়া শোনো, আর দেরি করা ঠিক হবে না। চলো একেবারে চটপট সরে পড়ি, বুঝলে? নইলে পুলিশ, হাঙ্গামা এইসবে জড়িয়ে পড়তে হবে আবার। চলো চলো বেরিয়ে পড়ি এখান থেকে। হোটেলের একদিক থেকে তখনও আসছিল প্রচণ্ড ছোটাছুটি হুড়োহুড়ির শব্দ। নিশ্চয়ই গুন্ডাদের সঙ্গে চলছে পুলিশের দাঙ্গা। সেই ফাঁকে আমরা সরে পড়ব। সদর দরজার কাছেও পুলিশের লোক ছিল। বোধহয় আমাদের বাঙালি দেখেই বাধা দিল না। একেবারে সিধে বাড়িতে এসে উঠল। হতভাগা রামহরি বুড়ো হয়েছে, তবুও তার চোখের জেল্লা কি কম।
আমাদের দেখেই বললে, কার সঙ্গে মারামারি করে আসা হলো শুনি? হ্যাঁ, কে বললে আমরা মারামারি করেছি? থামো খোকাবাবু, মিছে কথা বলে আর পাপ বাড়িও না। নিজেদের জামা কাপড়ের দিকে একবার চেয়ে দেখো দেখি। ও আবার কি? কুমারের জামায় যে রক্তের দাগ। কুমার হেসে বললে, ধন্যী তুমি রামহরি, সত্যিই ধন্যী। পাহারাওয়ালার চোখকে ফাঁকি দিয়ে এলুম, কিন্তু তোমার চোখে ঠিকই ধরা পড়ে গেলুম। কি সর্বনাশ! এর মধ্যে আবার পাহারাওয়ালাও আছে। এই বুঝি তোমাদের খেতে যাওয়া? এমন সব খুনে ডাকাত নিয়ে আর যে পারা যায় না। আর যে ভাজা ভাজা হয়ে গেল। জামা টামা খুলে ফেলো, দেখি কোথায় লাগলো। বাঘাও ঘরের কোণে বসে আমাদের লক্ষ্য করছিল। রামহরির কথাবার্তা শুনে ও হাবভাব দেখে তারও মনে বোধ হয় কেমন একটা সন্দেহ জাগলো। তাড়াতাড়ি এগিয়ে এসে আমাদের জামা কাপড় শুকতে শুরু করে দিলে। কোনো গতিকে মানুষ রামহরি ও পশু বাঘার কবল ছাড়িয়ে জামা কাপড় বদলে বাইরের ঘরে গিয়ে বসল। কুমার বললে, এই যে এইবার এই ধুকধুকিখানা একবার বের করো তো দেখি। কুমারের মুখের কথা বেরুতে না বেরুতেই হোটেলের সেই হতভাগ্য চীনে ম্যানের দেওয়া লকেটখানা আমি বের করে ফেললুম। সেখানাকে ভালো করে পরীক্ষা করবার জন্যে আমারও মনের কৌতূহল রীতিমতো অশান্ত হয়ে উঠেছিল। সাধারণত ধুকধুকি বা লকেটের আকার যেরকম হয়, এখানা তার চেয়েও বড়। রূপোয় তৈরি এই ধুকধুকির উপরকার কারুকার্য দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এ হচ্ছে বিখ্যাত হুনুর চীনে কারিগরের কীর্তি। কারিকুরির মধ্যে মাঝখানে একটা মূর্তি আঁকা রয়েছে। মূর্তিটি এত ছোট যে ভালো করে দেখবার জন্য অনুবীক্ষণের সাহায্য নিতে হলো। পাকা শিল্পী এতটুকু জায়গার মধ্যে অতি সূক্ষ্ম রেখায় সম্পূর্ণ নিখুঁত পাকা মূর্তি এমন কায়দায় খুঁদে ফুটিয়ে তুলেছে যে দেখলে অবাক হতে হয়। কিন্তু কি কুৎসিত মূর্তি! মস্ত ভুঁড়িওয়ালা মোটা সোটা একটা চেহারা, দুই চোখ দিয়ে বেরুচ্ছে যেন ঐশ্বর্যের বা ক্ষমতার দর্প। মানুষের ফাঁদ দিয়ে আত্মপ্রকাশ করেছে বড় বড় 8টা দাঁত এবং পা রয়েছে 3খানা। বললুম, কুমার, এ হচ্ছে কোনো খেয়ালি শিল্পীর উদ্ভট কল্পনা, বুঝলে? এর মধ্যে কোনো বস্তু নেই। আচ্ছা, এইবার ধুকধুকির ভিতরটা দেখা যাক দেখি। আঙুলের চাপ দিতেই ধুকধুকির ডালা খুলে গেল। ভিতরে রয়েছে একখানা ভাঁজ করা খুব পুরু কাগজ, প্রায় কাঠ বললেও চলে। কাগজখানা হাতে নিয়ে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলুম না। যদিও তার উপরে কোনো লেখা নেই, তবুও একটা নতুনত্ব আছে বটে। চামড়ার বা ধাতুর চাদরের উপরে যেমন নকশা বা এমবস করা থাকে, এর উপরেও রয়েছে তেমনি উঁচু করে তোলা কতকগুলো ডট বা বিন্দু। কোথাও একটা, কোথাও দুটো, কোথাও 4টে বা আরও বেশি বিন্দু। কুমার বিস্মিত স্বরে বললে, ও বিমল, এ আবার চীনে ধাঁধা? এ তো বাঙালির মাথায় ঢুকবে না। কিরকম ধাঁধা? ধুকধুকির ভিতর থেকে আর কিছুই আবিষ্কার করা গেল না, কিন্তু বিন্দুগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো অর্থ আছে, নইলে এত যত্নে কেউ এই কাগজখানাকে ধুকধুকির ভিতরে পুড়ে রেখে দিত না। সেই মৃত চিনেম্যানটা মরবার আগে যে 2-3টি কথা বলে গিয়েছিল, তার দ্বারা বেশ বোঝা যায় যে ছুমছিউ নামে কোনো দুরাত্মা তাকে আক্রমণ করেছিল এই ধুকধুকির লোভেই। সে এমন ইঙ্গিত দিয়ে গেছে কিপিন নামক স্থানে গেলে গুপ্তধন পাওয়া যেতে পারে, আর তার রহস্য এই ধুকধুকির মধ্যেই লুকানো আছে। কুমার বললে, বিমল, প্রথমে যখন আমরা রূপনাথ গুহায় গুপ্তধন আনতে যাই, তখন মরার মাথায় সাংকেতিক লিপির পাঠ উদ্ধার করেছিলে কিন্তু তুমি। তাই এই বিষয়ে তোমার একটা কিন্তু আশ্চর্য ক্ষমতা অবশ্যই আছে। ভালো করে ভেবে দেখো, এবারেও কিন্তু তুমি সফল হবেই, আমি নিশ্চিত। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, বিন্দুগুলো নিয়ে অনেক নাড়াচাড়া করল, কিন্তু ব্যর্থ হলো আমার সকল চেষ্টাই। শেষটা সব ছেড়ে দিয়ে বললুম, চুলোয় যাক ধুকধুকির রহস্য,
তার চেয়ে কিপিন কথাটা নিয়ে আলোচনা করি, এসো। কিপিন জায়গাটা কোথায় বলো তো? কুমার বললে, কি পিন? হয়তো চীনে মুল্লুকের কোনো জায়গা। অসম্ভব। যাও তো কুমার, আমার লাইব্রেরি থেকে নিয়ে এসো এনসাইক্লোপিডিয়া আর গেজেটিয়ারটা। কুমার তক্ষুনি ছুটে গেল আর বইটা নিয়ে ফিরে এলো। দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কোনো ফলই হলো না। কোথাও কিপিন নামে কোনো দেশের কথাই লেখা নেই। কুমার বললে, উহুম, মরবার সময় সেই চীনে বুড়ো যে আমাদের সঙ্গে রসিকতা করে গেছে, এই কথা বিশ্বাস হয় না। কি পিন বলে নিশ্চয়ই কোনো জায়গা অবশ্যই তো আছে। থাকতে পারে, কিন্তু হয়তো সেটা তুচ্ছ গণ্ডগ্রাম। বাইরের কেউ তার কথা হয়তো জানে না। সেদিন এই পর্যন্ত। কুমার বাড়ি ফিরে গেল। আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়লুম। ঘুমের ঘোর এসে মুছে দিল কিপিন, ধুকধুকি আর গুপ্তধনের রহস্য। পরদিন সকালবেলা আমি আর কুমার চা পান করছি। বাঘাও এসে টেবিলের তলায় আশ্রয় নিয়েছে তার প্রভাতী দুধের বাটির লোভে। এমন সময় কমলকে নিয়ে বিনয়বাবু এলেন। যারা আমাকে চেনেন, এ দুজনের সঙ্গেও নিশ্চয়ই তাদের পরিচয় আছে। সকালবেলায় পরীক্ষা করতে করতে ধুকধুকিখানা চায়ের টেবিলের উপরে রেখে দিয়েছিল। বিনয়বাবু এসেই সেখানা দেখতে পেয়েই বললেন, ওটা কি হে বিমল? সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল বিনয়বাবুর অসাধারণ পাণ্ডিত্যের কথা। সারা জীবন ধরে তিনি জ্ঞান সমুদ্রে ডুবুরির কাজ করে আসছেন। আজ বয়সে 50 পার হয়েছেন, তবুও বিদ্যা চর্চা ছাড়া তার কোনো আনন্দই যেন নেই। তিনি হচ্ছেন আশ্চর্য এক বৃদ্ধ ছাত্র, এবং এই বিশ্ব হচ্ছে তার কাছে বিদ্যালয়ের মতো। দর্শন, বিজ্ঞান, রসায়ন, ইতিহাস, প্রত্নতত্ত্ব, যে কোনো বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেছি, কখনো সঠিক উত্তরের অভাব হয়নি। কুমার তো তার নাম রেখেছে জীবন্ত অভিধান। কাজেই তাকে পেয়ে আসন্নিত হয়ে ধুকধুকিটা তাড়াতাড়ি তার হাতে তুলে দিলেন। বিনয়বাবুর দুই চোখ ধুকধুকির দিকেই চেয়ে কৌতূহলে প্রদীপ্ত হয়ে উঠল। বললেন, আরে, এরকম লকেট তো কখনো দেখিনি। এটা তো এদেশে তৈরি নয়। চীনের জিনিস। তা কোথায় পেলে? এই এক চীনে ম্যানের দান, কিন্তু উপরের ওই মূর্তিটা কি অদ্ভুত, দেখেছেন? অদ্ভুত? হ্যাঁ, মূর্তির মুখখানা চীনা ছাতের বটে, কিন্তু আসলে এ হচ্ছে আমাদেরই পৌরাণিক মূর্তি। সবিস্ময়ে বিনয়বাবুর মুখের পানে তাকিয়ে রইল। তিনি বললেন, আরে, এ হচ্ছে হিন্দু যক্ষরাজ কুবেরের চেহারা। অষ্টদন্ত 3 পদ। উদ্ভট কুৎসিত চেহারার জন্যই যক্ষরাজের নাম হয়েছে কুবের। তবে ঐশ্বর্যের মহিমায় তার স্ত্রীহীনতার দুঃখ বোধহয় দূর হয়েছে। বিনয়বাবু, আপনি কুবেরকে তো চিনলেন, কিন্তু বলতে পারেন কি পিন বলে কোনো জায়গা আছে কি না? কি পিন? কি পিন? নামটা শুনেছি বোধহয়। দাঁড়াও, বুড়ো হয়েছি তো, ফস করে সব কথা স্মরণ হয় না। রোশো ভাইয়া, মনে করবার জন্য একটু সময় দাও। আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগল। মিনিট 3 পরেই সমুজ্জ্বল মুখে বিনয়বাবু বললেন, এই, মনে পড়েছে, মনে পড়েছে। কিন্তু কি পিন নিয়ে তোমাদের এমন আশ্চর্য মাথা ব্যথা কেন? তোমরা কি আজকাল ভারতবর্ষের প্রাচীন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছো? দেখো, কি পিন বা কা পিন হচ্ছে অনেক শতাব্দী আগেকার নাম। নামটি দেশীয় নয়, চীনে। 7ম শতাব্দীতে কিপিন বলতে বোঝাতো উত্তর পূর্ব আফগানিস্তানের কপিস নামে জায়গাটাকে। তার আগে আর এক সময় ভারতের সীমান্তের গান্ধার প্রদেশকেও এই কিপিন বলে ডাকা হতো। চীনে লেখকরা ভারতের আরও কোনো কোনো দেশকে কিপিন বা কাপিন নামে জানতেন। আর তোমরা কোন কিপিনের কথা জানতে চাও বুঝতে পারছি না। তবে 7ম শতাব্দীর কিপিন সম্বন্ধে বড় বড় ঐতিহাসিক একটা অদ্ভুত গল্প বলেছে।
তোমাদের ধুকধুকির উপরে কুবেরের মূর্তি দেখে সেটাই আমার মনে পড়ছে। আচ্ছা বিনয়বাবু, আগে গল্পটাই শুনি। বিনয়বাবু চেয়ারের উপরে হেলে পড়ে বলতে লাগলেন, এই ঐতিহাসিক গল্প নিয়েও অল্প বিস্তর মতান্তর আছে, ওসব গোলবালের মধ্যে ঢুকে দরকার নেই। চীনা পর্যটক হুয়েনসাংয়ের ভ্রমণ আর জীবন কাহিনীতে যে গল্পটা আছে সেটাই তোমাদের কাছে বলবো। ভিনসেন্ট স্মিথের আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে বিখ্যাত ইতিহাসেও ওই 279 পৃষ্ঠাতে এই গল্পটি পাবে। কিন্তু গল্পটি বলবার আগে আমাকে আরো কয় শতাব্দী পিছিয়ে যেতে হবে। শক জাতীয় কনিষ্ক তখন ভারত সম্রাট, 2য় শতাব্দীর কথা। তখন সারা এশিয়ায় চীনাদের বড় প্রভুত্ব। শকেরা ভারত দখল করেও চীনাদের কর দিতে বাধ্য ছিল। 2-1বার বিদ্রোহ প্রকাশ করেও চীনাদের কাছে তারা সুবিধা করে উঠতে পারেনি। সম্রাট কনিষ্কই সর্বপ্রথমে চীনাদের জাগ ভেঙে দিলেন। তিনি কেবল কর দেওয়াই বন্ধ করলেন না, তিব্বত ছাড়িয়ে চীনা সাম্রাজ্যের ভেতরে ঢুকে পড়ে দেশের পর দেশ জিতে তবে ফিরে এলেন। এবং আসবার সময় জামিনস্বরূপ সঙ্গে করে নিয়ে এলেন চীনাদের কয়েকজন রাজপুত্রকে। কেউ কেউ বলেন যে তাদের মধ্যে চীন সম্রাটের এক ছেলে ছিলেন। আফগানিস্তানকে সে সময় ভারতেরই এক প্রদেশ বলে ধরা হতো। চীন রাজপুত্ররা শীতের সময়ে পাঞ্জাবে থাকতেন আর গরমের সময় থাকতেন আফগানিস্তান। শালোকা, এই শালোকা নামে বৌদ্ধ হীনযান সম্প্রদায়ের এক মঠে। এই মঠটি ছিল কপিস পাহাড়ের এক ঠান্ডা উপত্যকায়। আর এই কথা বোধহয় না বললেও চলবে যে তখন পৃথিবীতে মুসলমান ধর্মের সৃষ্টি হয়নি। আফগানিস্তানে তখন বাস করত হিন্দু আর বৌদ্ধরাই। আজও আফগানিস্তানের চারিদিকে তখনকার বৌদ্ধ মঠের বহু ধ্বংসাবশেষ পাওয়া যায়। তো যাই হোক, কিছুকাল পরে চীন রাজপুত্রদের দেশে ফিরে যেতে দেওয়া হলো। যাওয়ার সময় তারা শালোকা বা কপিস মঠকে দান করে গেলেন বিপুল বিত্ত, তাল তাল সোনা, কারি কারি মণিমুক্ত। সেকালে সেই ঐশ্বর্যের পরিমাণ একালে হয়তো হবে কোটি কোটি টাকা। চীনা রাজপুত্ররা কেবল টাকা দিয়েই গেলেন না, ভারতকে শিখিয়ে গেলেন নাশপাতি ও পিচফল খেতেও। তারা আসবার আগে এই অঞ্চলেও 2টি ফলের ভালো ফসল হতো না। আচ্ছা যাই হোক, এবার হুয়েংসাংয়ের কথায় আসি। তিনি ভারতে বেড়াতে এসেছিলেন 7ম শতাব্দীতে। শালোকা বা কপিস মঠে 630 খ্রিস্টাব্দে গিয়ে বর্ষাকালটা কাটিয়ে দিয়েছিলেন। অতদিন পরেও মঠের বৌদ্ধ সন্ন্যাসীরা 2য় শতাব্দীর সেই চীন রাজপুত্রদের অসাধারণ দানের কথা নিয়ে হুয়েনসাংয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি। সন্ন্যাসীরা আরেক বিষয় নিয়ে হুয়েনসাংয়ের কাছে ধর্ণা দিলেন। সন্ন্যাসীরা বললেন, কপিস মঠে যক্ষরাজ কুবেরের প্রকাণ্ড এক পাথরের মূর্তি আছে এবং তারই পায়ের তলায় পোতা আছে চীন রাজপুত্রদের দেওয়া অগাধ ঐশ্বর্য। সেই ঐশ্বর্য উদ্ধার করবার জন্য হুয়েনসাংকে অনুরোধ করা হলো। হুয়েনসাং জিজ্ঞাসা করলেন, আপনারা যখন গুপ্তধনের সন্ধান জানেন তখন আমাকে অনুরোধ করছেন কেন? উত্তরে সন্ন্যাসীরা জানালেন, ভয়াবহ জকেরা ওই গুপ্তধনের উপরে পাহারা দেয় দিন রাত। একবার এক অধার্মিক রাজা গুপ্তধন অধিকার করতে যান, কিন্তু জকেরা এমন উৎপাত শুরু করে যে রাজা প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন। আমরাও যতবার গুপ্তধন নেওয়ার চেষ্টা করেছি ততবারই ভৌতিক উৎপাত হয়েছে। রাজপুত্ররা অর্থ দিয়েছিলেন মঠের উন্নতির জন্যে, কিন্তু সংস্কারের অভাবে মঠের আজ অতি দুর্দশা হলেও ধনভাণ্ডারে হাত দেওয়ার উপায় নেই। আপনি সাধু ব্যক্তি, আপনার উপরে হয়তো জকেরা অত্যাচার করবে না। হুয়েনসাং রাজি হয়ে ধূপধুনো জেলে উপাসনা করে যক্ষদের উদ্দেশ্য করে বললেন, হে যক্ষ, হে গুপ্তধনের রক্ষক, আমার ওপরে প্রসন্ন হও। আমি মন্দির মঠের মেরামতির জন্য যে অর্থের দরকার কেবল তাই নিয়ে বাকি সব ঐশ্বর্য যথাস্থানে রেখে দেব। যখেরা হুয়েনসাংকে বাধা দিলে না। গুপ্তধনের অধিকাংশই হয়তো এখনো মাটির তলায় লুকোনো আছে। আমার গল্প ফুরলো। আমি বললুম, কিন্তু আমাদের গল্প এইবার শুরু হবে।
বিনয়বাবু জিজ্ঞাসু চোখে আমার পানে তাকিয়ে বললেন, তার মানে? সেসব পরে বলছি। আপনার এই ঐতিহাসিক গল্পটি অত্যন্ত চিত্তাকর্ষক। অন্ধকারের মধ্যে একটু একটু আলো দেখতে পেয়েছি বটে, কিন্তু সেইটুকুই যথেষ্ট নয়। ধাঁধায় পড়ে আছে এই কাগজ নিয়ে। এর রহস্য উদ্ধার করতে পারেন কিনা দেখুন তো। আমি ধুকধুকির ভিতর থেকে পুরো কাগজখানা বের করে তার হাতে দিলি। বিনয়বাবু কাগজখানার উপরে চোখ বুলিয়ে সহজ স্বরে বললেন, এ তো দেখছি ব্রেল পদ্ধতিতে লেখা। কুমার লাফিয়ে উঠে বলল, ব্রেল পদ্ধতিতে লেখা? ও, মানে ওই যে পদ্ধতিতে অন্ধরা, মানে অন্ধ ব্যক্তিরা লেখাপড়া করে, তাই তো? তাহলে লেখাটা আপনি এখনই পড়তে পারবেন? আরে জয় বিনয়বাবুর জয়! এই না হলে আপনার বুদ্ধি। আমরা সবাই কৌতূহলী চোখে বিনয়বাবুর মুখের পানে তাকিয়ে রইলুম। ধুকধুকির ডালা খুলে বাঁ হাতের উপরে সেখানা রেখে বিনয়বাবু আগে সেই এমবস করা বিন্দুগুলোর উপরে ডান হাতের আঙুল বুলিয়ে গেলেন। তারপর বললেন, এর উপরে ইংরাজি ভাষায় লেখা রয়েছে শালোকা, পশ্চিম দিক, ভাঙা মঠ, কুবের মূর্তি, গুপ্ত গুহা। ব্যাস, আর কিছু নেই। আমি খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে কথাগুলো মনে মনে নাড়াচাড়া করে দেখলুম। তারপর বললুম, আচ্ছা বিনয়বাবু, আপনার মতে শালোকা, কাপিন বা কিপিন বা কপিস বলতে একই জায়গাকেই বোঝায়, তাই তো? আমার মত নয় বিমল, এ হচ্ছে ঐতিহাসিকদের মত। ওখানে গুপ্তধন আছে, এটা ঐতিহাসিক সত্য? বিনয়বাবু মাথা নাড়লেন। আমি বললাম, তাহলে শালোকা বা কপিস মঠের কথাও গল্পের কথা? বিনয়বাবু যা বললেন তা খানিকটা এইরকম। উত্তর পূর্ব আফগানিস্তানের এক জায়গা কাফ্রিস্তানে কোনো এক মঠের ধ্বংসাবশেষ আজও আছে, যার নাম শালোকা বা কপিস। কাফরিস্তান? ও বাবা, সে তো হিন্দুকুশ পাহাড়ের ওপারে। সেখানেও বৌদ্ধ মঠ, হিন্দু দেবতা কুবের। কুমার, আজকের দিনে ভারতবাসী পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষা পেয়ে নিজেকে সভ্যতায় অগ্রসর হয়েছে বলে মনে করে বটে, কিন্তু স্বদেশ আর স্বজাতি সম্বন্ধে হয়েছে রীতিমতো অন্ধ। তোমাদের শিক্ষাগুরু ইংরেজরা আফগানিস্তানের এপারেই ভারতের সীমারেখা টেনেছে বলে সেটাকেই সত্য বলে মেনে নেওয়ার কোনো কারণ নেই। একসময় ভারত সম্রাটের সাম্রাজ্য যতদূর বিস্তৃত ছিল, ইংরেজরা আজও ততদূর পৌঁছতে পারেনি। আফগানিস্তান নামে কোনো দেশের নাম কেউ তখন স্বপ্নেও শোনেনি। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত গ্রিকদের তাড়িয়ে দিয়েছিলেন হিন্দুকুশের ওপারে। আজ বিলাতি জিওগ্রাফি যাকে আফগানিস্তান নামে চেনে, তখনকার পৃথিবী তাকে ভারতবর্ষ বলেই জানত। আর সেখানে বাস করত ভারতের হিন্দু, বৌদ্ধ, জৈনরাই। ওখানে যে বৌদ্ধ মঠ আর হিন্দু দেবতা থাকবে, ইয়ার আশ্চর্য কথা কি? ভারতের গৌরবের দিনে উত্তরে চীন দেশে, দক্ষিণে জাভা, বালি, সুমাত্রা দ্বীপে আর পূর্বে কাম্বোডিয়া প্রভৃতি স্থানে হিন্দু দেবতাদের যাতায়াত ছিল। তোমরা সত্যিকার ভারতের ইতিহাস পড়ো ভাই, নিজেদের এমন ছোট করে দেখো না। উত্তম, তাহলে 2-4 দিনের মধ্যেই আমরা কাফ্রিস্তানে ভারতের পূর্ব গৌরব দেখবার জন্য যাত্রা করব, আর আমাদের পথপ্রদর্শক হবেন আপনি। বিনয়বাবু সবিস্ময়ে আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমাদের এই আকস্মিক উৎসাহ অত্যন্ত সন্দেহজনক। কেন? বিমল ভাইয়া, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আমি তোমাদের খুব ভালো করেই চিনি। ধুকধুকির উপরে ব্রেল পদ্ধতিতে লেখা এই অদ্ভুত কথাগুলো আর ওই কাপিন, কাপিন বা কপিসমঠ সম্বন্ধে তোমাদের আগ্রহ দেখেই বুঝতে পেরেছি আবার তোমরা কোনো নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছ। এই আসল ব্যাপারটা কি বলো দেখি। আমি তখন হাসতে হাসতে চীনের হোটেলের ঘটনাটা বর্ণনা করলুম। সমস্ত কথা শুনে বিনয়বাবু হা হা করে হেসে উঠে বললেন, বিমল কুমার, তোমাদের মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। কেন? কনিষ্ক ছিলেন 2য় শতাব্দীর মানুষ। গুপ্তধনের কথা যদি সত্য বলে মেনে নেওয়াও যায়, তাহলে আমি বলতে বাধ্য যে
এতকাল পরে সেখানে গিয়ে কিছু পাওয়া যাবে না। কারণ? কারণ ঐতিহাসিক গল্পেই প্রকাশ, প্রাচীন কালেও এই গুপ্তধনের কাহিনীটি ছিল অত্যন্ত বিখ্যাত, তাই আরও অনেকে তা লাভ করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। কিন্তু সপ্তম শতাব্দীতে হুয়েনসাং সচক্ষে সেই গুপ্তধন দেখেছিলেন। দ্বিতীয় শতাব্দী থেকে সপ্তম শতাব্দী বড় কম দিনের কথা নয় কিন্তু। তারপর কত বিদেশি দস্যু দিগ্বিজয় বেরিয়ে ঠিক ওই অঞ্চল দিয়েই ভারতবর্ষে প্রবেশ করেছে, এ কথা ভুলে যাচ্ছ কেন? তারাও কি গুপ্তধনের কথা শোনেননি? না, শোনাও আশ্চর্য নয়। তারপর ভারতে কতবার অন্ধযুগ এসেছে, বারবার কত রাজ্যের কত ধর্মের উত্থান পতন হয়েছে, মঠ গেছে ভেঙে, সন্ন্যাসীরা গেছে পালিয়ে, বিপ্লবের পর বিপ্লবের মধ্যে পড়ে লোকে গুপ্তধনের কথা না ভুললেও ঠিকানা হয়তো ভুলে গিয়েছে। পৃথিবীতে এমন অনেক বিখ্যাত গুপ্তধনের গল্প শোনা যায়, যার কথা সকলেই জানে কিন্তু যার ঠিকানা কেউ জানে না। তারপর আরও একটা কথা ভেবে দেখুন বিনয়বাবু, আপনি ইতিহাসের যে গল্পটা বললেন আমরা কিন্তু কেউই তা জানতুম না, কিন্তু সেই হতভাগ্য চিনেম্যানের কাছ থেকে আমরা যে ধুকধুকিটা পেয়েছি তার সঙ্গে কিন্তু ওই গল্পের প্রধান কথাগুলো অবিকল মিলে যাচ্ছে। যেমন শালোকা, ভাঙা মঠ, কুবের মূর্তি। আপনি বলেছেন শালোকা বা কপিস মঠ ছিল পাহাড়ের উপত্যকায়। ধুকধুকির লেখাতেও রয়েছে গুপ্ত গুহার কথা, আর গুহা থাকে কিন্তু পাহাড়েই। তারপর সেই চীনাম্যান মরবার আগে ওই কি যেন নামটা, কিপিন, এরও তো নাম করেছিল। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যেমন করেই হোক একালের কেউ কেউ ওই প্রাচীন ঐতিহাসিক গুপ্তধনের ঠিকানা নিশ্চয়ই জানতে পেরেছে। বিনয়বাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, না ভাইয়া, আমি তোমাদের পথপ্রদর্শক হতে পারবো না। এই তোমরা যতই যুক্তি দেখাও, বুনো হাঁসের পিছনে ছোটবার বয়স আর আমার নেই। তাছাড়া অত লোভও ভালো নয়। ভগবান আমাদের যা দিয়েছেন তাই যথেষ্ট, আবার গুপ্তধনের উদ্দেশ্যে দেশ দেশান্তরে ছোটাছুটি করা কেন? বিনয়বাবু আমাদের ভুল বুঝেছেন দেখে আমি আহত স্বরে বললুম, বিনয়বাবু আপনি তো জানেন টাকাই আমাদের ধ্যান জ্ঞান নয়। এই গুপ্তধন হচ্ছে আমাদের ঘর থেকে বেরোবার একটা ওই উজোর বা উপলক্ষ বলতে পারেন। গেল জন্মে আমি আর কুমার নিশ্চয়ই বেদুইন ছিলাম, জানেন তো। শান্ত শ্যামলতার সুখ, স্বপ্নের চেয়ে অশান্ত মরুভূমির বিভীষিকাই আমাদের কাছে ভালো লাগে। দেখুন, দক্ষিণা বাতাসের চেয়ে কালবৈশাখী ঝড়ই আমরা বেশি কিন্তু পছন্দ করি। এমন সময় রামাহরি ঘরের ভিতরে ঢুকে বললে, খোকাবাবু, 4টে চিনেম্যান এসেছে এই বাড়ির বাবুর সঙ্গে দেখা করতে। আমি আশ্চর্য হয়ে বললুম, হ্যাঁ, চিনেম্যান আমার সঙ্গে দেখা করতে চায়? কুমার চিন্তিত স্বরে বললে, চীনে হোটেলের কর্তারা নয় তো? হয়তো পুলিশ হাঙ্গামায় পড়ে আমাদের সাক্ষী মানতে এসেছে। অসম্ভব, তারা আমার ঠিকানা জানবেই বা কেমন করে? তাও তো বটে। তাই তো, কে এরা আর কেনই বা আমার সঙ্গে দেখা করতে চায়? কলকাতায় ভদ্র অভদ্র কোনো চিনেম্যানের সঙ্গে তো আমার আলাপ পরিচয় তেমন নেই। কি গো, ওদের কি বলবো? আচ্ছা, এখানে আসতে বলো। রামাহরি চলে গেল। ধুকধুকিটা টেবিলের উপর থেকে তুলে দিয়ে আমি জামার পকেটে রেখে দিলুম। ঘরের ভিতরে প্রথমেই যে মূর্তিটা এসে দাঁড়ালো তাকে দেখেই চিনতে আমার একটুকু বিলম্ব হলো না। কাল রাত্রে হোটেলে এই লোকটাই ছোড়া হাতে করে সেই চীনে বুড়োকে আক্রমণের চেষ্টা করেছিল। আমি রুক্ষ স্বরে বললুম, এখানে তোমার কি দরকার? তারপর আমার সম্মতির অপেক্ষা না রেখেই সে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল এবং তার আরও 3 জন সঙ্গীও ঘরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে রইল ঠিক 3টে পাথরের মূর্তির মতো। কুমার ক্রুদ্ধ স্বরে বললে, তোমরা হচ্ছ হত্যাকারী, এখনই পুলিশকে খবর দেব। বেশ বাবু, বেশ, তাই দিও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আগে আমার কথাই শোনো।
আমি বসে বসে লোকটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলাম। আগেও দেখেছিলুম, এখনো দেখলুম। মাথায় সে 5 ফুটও উঁচু হবে না, কিন্তু তার দেহটা চওড়ায় সাধারণ মানুষের দ্বিগুণ। অসম্ভব চওড়া দেহের ওপরে মঙ্গোলীয় ছাঁটে গড়া মুখ। আমার সামনে বসে আছে যেন মানুষের ছদ্মবেশে বিভৎস একটা ওরাংওটাং। সে হাসতে হাসতে বললে, বাবু, হোটেলে কাল তুমি আমার মুখের উপর যে ঘুষিটা চালিয়েছিলে, আমি এখনো তা ভুলিনি। ও, সেই জন্যই কি তুমি আজ প্রতিশোধ নিতে এসেছো? মোটেই নয় বাবু, মোটেই নয়। আমি তোমার ঘুষির তারিফ করি। জবাবটা না দিয়ে ভাবতে লাগলুম লোকটার উদ্দেশ্য কি হতে পারে। সে বললে, ভগবান আমাকে ঢ্যাঙা করেননি, কিন্তু আমার গায়ে শক্তি দিয়েছে। এজন্য ভগবানকে ধন্যবাদ। এক হাতে আমি 3 মণ মাল মাথার উপর তুলে 16 হাত দূরে ছুঁড়ে ফেলতে পারি, কিন্তু আমার মতো লোককেও তুমি এক খুশিতেই কাবু করেছো। যদিও আমি তোমার জন্য প্রস্তুত থাকলে এমন ঘটনা ঘটতো না, তবু তুমি বাহাদুর বাবু। তোমার নাম কি ছুমছু? সে চমকে উঠল, তারপর বলল, তাহলে তুমি আমার নাম পর্যন্ত আদায় করেছো? ভালো কথা নয়, একদম ভালো কথা নয়। ধাঁ করে পকেটের ভেতরে হাত চালিয়ে দিয়ে বার করলো একটা রিভলভার। তার পেছনের 3 মূর্তিও সঙ্গে সঙ্গে একটা রিভলভার বের করে ফেললে। আমাদের চোখের সামনে স্থির হয়ে রইল 4-4টে রিভলভারের চকচকে নলচে। চুনচির রিভলভারটা লক্ষ্য ঠিক আমার দিকে। এভাবে চোখের সামনে রিভলভার তুললে কারোরই মনে স্বস্তি হয় না, আমারও হলো না। কুমার, বিনয়বাবু ও কমলের মুখের পানে একবার আর চোখে চেয়ে দেখল। রিভলভারের মহিমায় তাদের কারুরই ভাবান্তর হয়নি দেখে বিস্মিত হলুম না। আমরা সকলেই এক বিপদ পাঠশালার পাঠ গ্রহণ করেছি বহুবার। রিভলভার দেখেই আর্তনাদ করবার অভ্যাস আমাদের নেই। ঘরের এদিকে ওদিকে একবার চোখ বুলিয়ে নিল। আমাদের পেছনে ঘরের দেওয়াল। আমার ডান পাশে কুমার, বাঁ পাশে বিনয়বাবু, তার পাশে কমল বসে আছে। আমার সামনেই একটা গোল মার্বেলের টেবিল, তার ওপাশে বসে ছুমছিউ এবং তার পেছনে এক সারে দাঁড়িয়ে আছে আরও 3টে চিনেম্যান। তাদের পেছনেই এই ঘর থেকে বেরুবার একমাত্র দরজা। পিছনে হটবার উপায় নেই। চীনেদের এড়িয়ে দরজার দিকে যাওয়া অসম্ভব। নিজের ঘরেই ফাঁদে পড়ে গিয়েছি, পালাবার পথ একেবারে বন্ধ। টেবিলের তলায় স্থির হয়ে বসে আছে বাঘা। অন্য কোনো কুকুর হলে এতক্ষণে নিশ্চয়ই গর্জন করে তেড়ে যেত, কিন্তু রিভলভারের সামনে গর্জন করলে বা তেড়ে গেলে যে মহাবিপদের সম্ভাবনা, এটা বুঝতে তার দেরি লাগলো না। এমনই শিক্ষিত কুকুর সে। ছুনছেও হাসতে হাসতে বললে, বাবু, কি দেখছো, কি ভাবছো? বুঝতে পারছো তো, এ বাড়ির মালিক হচ্ছি এখন আমি। হতভাগার বাদুড়ে মুখে হাসি দেখে গা যেন চলে গেল। বলল, শুনছু, তোমার রিভলভার নামাও। তুমি ভুলে যাচ্ছ এটা চীন দেশ নয়। চুনছিউ বললে, না বাবু, ভুলিনি। আমি জানি এটা বাংলাদেশ, আর এখানে বাস করে কাপুরুষ বাঙালিরা। আমরাও সশস্ত্র হলে এ কথা বলবার সাহস তোমার হতো না চুনছিউ। চুপ করো বাবু, চুপ, একদম চুপ। তোমার সঙ্গে গল্প করতে আসিনি আমি। কাল হোটেল থেকে তোমরা একটা লকেট চুরি করে এনেছো। ভালো চাও তো সেখানা ফিরিয়ে দাও। শুনছিউ, তুমি চুমডু খেয়ে স্বপ্ন দেখছো। লকেট সে আবার কি? আকাশ থেকে খসে পড়বার চেষ্টা করো না বাবু। তুমি কি বলতে চাওটা কি? তোমার কাছে একখানা রূপোর লকেট নেই?
আমার যুক্তি হচ্ছে, চোর ডাকাত খুনেকে ঠকাবার দরকার হলে মিথ্যে কথা বললে পাপ হয় না। অতএব কোনো রকম দ্বিধা না করে বললুম, না, সোনার বা রূপোর বা পিতলে কোনো রকমের লকেট ফকেটের ধার আমি ধারি না। কুমার মস্ত একটা হাই তুলে বললে, ওহে শুনছিও, তোমার ওই ছাতা পরা দাঁতগুলো দেখে আমার গাটা কেমন বমি বমি করছে। তুমি আর দাঁত না বার করে হাসলেই আমি বাধিত হব, বুঝলে? বিনয়বাবু টেবিলের উপর থেকে একখানা বই তুলে নিয়ে খুব মনোযোগের সঙ্গে পড়তে শুরু করে দিলেন। বাঘা যেন নাচারের মতন লম্বা হয়ে শুয়ে পড়ে সামনের দিকে 2 থাবা বাড়িয়ে দিয়ে তার উপরে নিজের মুখ স্থাপন করলে, কিন্তু তার দৃষ্টি রইল চিনেম্যানদের দিকেই। ছুঞ্ছু বললে, ওহে বাবু, আমার সঙ্গে রসিকতা করা কিন্তু নিরাপদ নয়। মানুষ খুন করতে আমি ভালোবাসি, চোখে দেখবার আগেই আমি মানুষ খুন করে বসি। কিন্তু চোখেও দেখে তুমি দয়া করে আমাদের খুন করছো না কেন শুনি? লকেটখানা কোথায় রেখেছো এখনো টের পাইনি বলে। তাহলে লকেটখানা পেলেই তোমরা আমাদেরকে খুন করবে, তাই তো? না, তোমরা ভদ্র ব্যবহার করো, আমরাও ভদ্র ব্যবহারই করব। ধন্যবাদ, কিন্তু লকেট আমাদের কাছে নেই। নেই নাকি? কিন্তু হোটেলে কাল তুমি যখন বড় বড় বুড়ো চ্যাঙের গলা থেকে লকেটখানা খুলে নিচ্ছিলে, আমার লোক তা দেখেছিল বাবু। তারপর তোমাদের পিছু ধরে এসে আমাদের লোক এই বাড়িখানাও দেখে গিয়েছে। কি বুঝেছ? আমরা বুনো হাঁসের পেছনে ছুটে কিন্তু এখানে আসিনি। ঠিক সেই সময় দেখলুম দরজার বাইরে রামাহরির মুখ একবার উঁকি মেরেই সাঁত করে সরে গেল। আগেই বলেছি, দরজার দিকে পিছু ফিরে 3টে চিনেম্যান একসাথে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল ছুঞ্ছু। সুতরাং তারা কেউ এই দৃশ্যটা দেখতে পেল না। আমি অত্যন্ত আশ্বস্ত হলুম এবং কুমার ও কমলের মুখ দেখে বুঝলুম তারাও দেখেছে এই দৃশ্যটা। বিনয়বাবু হঠাৎ হাতের বইখানা টেবিলের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর গোঁপদাড়ি ফাঁকে একটু হাসির ঝিলিক ফুটিয়ে গেল। বিনয়বাবু তাহলে বই পড়তে পড়তে চোরা চোখেও তাকাতে পারে। বাঘা টপ করে উঠে পড়ে একটা দম দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো এবং ঘন ঘন নাড়তে লাগলো তার লেজটা। ছুঞ্চু আশ্চর্য হয়ে বলল, আরে আরে, কুকুরটা খামোখা দাঁড়িয়ে উঠে ল্যাজ নাড়তে শুরু করে দিল কেন? এতক্ষণ পরে ও তোমাকে বন্ধু বলে চিনে ফেলেছে, বুঝলে? ছুঞ্চু চট করে একবার পিছন দিকটা দেখে নিয়ে বললে, আমার কেমন সন্দেহ হচ্ছে, আমি বিপদের গন্ধ পাচ্ছি। না আর দেরি নয়, হয় লকেট দাও, না হলে মরো। সে রিভলভার বাগিয়ে ধরে 2 পা এগিয়ে এলে। কুমার বললে, অতটা এগিয়ে এসো না শুনছিও, অতটা এগিয়ে এসো না, তাহলে আমি কিন্তু খপ করে হাত বাড়িয়ে রিভলভারটা কেড়ে নিতে পারি। ছুঞ্ছু আবার পিছিয়ে পড়ে বললে, কেড়ে নিবি? কেড়ে নিবি? দানব, মানব, ভগবান, শয়তান, ছুনছিউয়ের হাত থেকে রিভলভার কেড়ে নেবে কে? রে, বাঙালি বাবুদের কেউ একটা আঙুল নাড়লেই তোরা গুলি করে তার খুলি উড়িয়ে দিবি, বুঝেছিস? তারা 4 জনে আমাদের একজনের দিকে লক্ষ্য স্থির করে রিভলভার তুলে ধরলে। এইবারে সত্য সত্যই ছুঞ্ছিউ 2 চোখে ফুটে উঠল হত্যাকারীর জ্বলন্ত দৃশ্য। দাঁত মুখ খিঁচিয়ে এসে বলল, এই আমি 3 গুনছি, এর মধ্যে লকেট না দিলে আর তোদের রক্ষে নেই। 1, 2। ছুঞ্ছিউ 2 গুনবার সঙ্গে সঙ্গে দ্বার পথে আবার রামাহরির আবির্ভাব। পা টিপে টিপে সে ঘরের ভিতরে এসে দাঁড়ালো, এক গাছা লম্বা মোটা দড়ির 2 মুখ 2 হাতে ধরে। তারপর সে গাছাকে স্কিপিং দড়ির মতো শূন্যে তুলেই সে একসঙ্গে 3 চীনে মূর্তির মাথার উপর দিয়ে ফেলে খুব জোরে মারল এক প্রচণ্ড হ্যাঁচকা টান।
বয়সের রামাহরি 55 পার হলেও এখনো সে শক্তিহীন হয়নি। পর মুহূর্তেই 3 চীনে মূর্তির একসঙ্গে ঠিকরে পপাত ধরণী তলে বিনয়বাবুর সঙ্গে কুমার ও কমলও সেই মুহূর্তেই এক লাফে সেই ভূপতিত দেহ তিনটির উপরে ঝাঁপিয়ে পড়ল। এদিকে শব্দ শুনে চমকে ছুঞ্চিউ যেই ভুলে মুখ ফিরিয়েছে, অমনি বাঘা তড়াক করে লাফ মেরে তার রিভলভার শুদ্ধ ডান হাতের কবজিতে কামড় মেরে ঝুলে পড়ল এবং সঙ্গে সঙ্গে আমি ধাক্কা মেরে সামনের টেবিলটা সরিয়ে ছুঞ্চিউয়ের চোয়ালের উপরে দিলুম এক ভীষণ নকআউট ব্লো। হঠাৎ গোড়া কাটা গাছের মতো ছুঞ্চিউ শটান লম্বা হয়ে শুয়ে পড়ল ঘরের মেঝের উপরে। সমস্ত ব্যাপারটা বলতে এতগুলো লাইনের দরকার হলো বটে, কিন্তু এগুলো ঘটতে 1 সেকেন্ডের বেশি সময় লাগেনি। হাতে মুষ্টিযুদ্ধের দস্তানা পরে চোয়ালের ঠিক জায়গায় ঘুষি মারতে পারলে প্রতিপক্ষ তখনই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়বেই পড়বে, কিন্তু দস্তানাহীন হাতে চোয়ালের যথাস্থানে ঘুষি মারলেও প্রায় দেখা যায় চোয়াল ভেঙে রক্তাক্ত হয়ে গেলেও এবং কাবু হয়ে পড়লেও প্রতিপক্ষ জ্ঞান হারায়। মাটিতে পড়েই সে আবার উঠবার উপক্রম করছে দেখে আমি তারই হাত থেকে খসে পড়া রিভলভারটা তুলে নিয়ে ধমক দিয়ে বলল, চুপ করে শুয়ে থাক চিনে বাদর, নড়লেই মরবি, তোকে মারলে আমার ফাঁসি হবে না। আচ্ছন্ন হতভম্বের মতো আমার হাতের রিভলভারের দিকে তাকিয়ে সে আড়ষ্ট হয়ে রইল। ফিরে দেখি বিনয়বাবু কুমার ও কমলের হাতে গিয়ে উঠেছে 3 চীনেম্যানের 3 রিভলভার। রামাহরি আনন্দে আটখানা হয়ে হাততালি দিচ্ছে এবং বাঘা ঘেউ ঘেউ রবে ঘর বয় ছুটে নৃত্য করে বেড়াচ্ছে। রামাহরি, নিয়ে এসো আরো খানিকটা দড়ি, এই 4 ব্যাটার হাত পা বেঁধে ফেলো তো ঝপ করে। রামাহরি তখন আরো দড়ি নিয়ে এসে চীনেম্যানগুলোকে বাঁধতে বসলো। কুমার বললে, একেই ইংরেজিতে বলে টেবিল উল্টানো, বুঝেছ? চীনেদের হলদে হাতের রিভলভারগুলোই এখন এসেছে আমাদের বাদামি হাতে। কমল বললে, দানব মানব ভগবান শয়তান ছুঞ্চিউর হাত থেকে রিভলভার কেড়ে নেবে কে? কেড়ে নেবে আমাদের প্রিয়তমা বাঘা। দানব মানব ভগবান শয়তানের যা অসাধ্য, কুকুর বাঘার এক কামড়ে তার সাধ্য হলো। ছুঞ্চিউ রাগে ফুলতে ফুলতে বললেন, তোমরা এখন আমাদের নিয়ে কি করতে চাও? রামাহরি, ও ঘরে গিয়ে থানায় ফোন করে দিয়ে এসো তো। রামাহরি বললে, খোকা বাবু, তুমি আমাকে মনে করো কি? বুড়ো হলেও এখনো ভীমরতি হয়নি, আর লেখাপড়া না জানলেও বুদ্ধিতে আমি তোমাদের কারোর চেয়ে কম নই। এই 4 চীনে হনুমানের রকম সকম উঁকি মেরে দেখেই আমি খানিক আগে থানায় ফোন করে দিয়েছি, পুলিশ এসে পড়ল বলে। এইবারে বিনয়বাবুকে রাজি করিয়েছি। তার কাফরিস্থানে যেতে নারাজ হওয়ার প্রধান কারণই ছিল প্রাচীন বৌদ্ধ মঠের মধ্যে এখনো যে গুপ্তধন আছে এটা তিনি সত্যি বলে মানতে পারছিলেন না, কিন্তু চীনেম্যানগুলোর কাণ্ড দেখে এখন তিনি মত বদলাতে বাধ্য হয়েছেন। তিনি বুঝেছেন গুপ্তধনের অস্তিত্ব সম্বন্ধে একেবারে নিশ্চিত না হলে ওই চীনে দুরাত্মার দল এত মরিয়া হয়ে এমন সব সাংঘাতিক বিপদের ঝুঁকি মাথায় নিতে পারত না। এখন বিনয়বাবুর কথা হচ্ছে যে এই লকেটের পেছনে সত্যিই কোনো গুপ্ত রহস্য আছে, আর রহস্যটা জানবার তার ভারী আগ্রহ হতে লাগলো। আগ্রহ নেই খালি রামহরি, সে থেকে থেকে বলে, ছি ছি বিনয় বাবু, এই বয়সে কোথায় জপ তপ আর হরিনাম নিয়ে থাকবেন, তা না করে আপনিও কিনা ওই গুয়ার ছোড়াগুলোর দলে গিয়ে ভিড়লেন। বিনয়বাবু জুৎসই জবাব খুঁজে না পেয়ে অসহায় ভাবে ঘাড় নাড়তে থাকেন। কুমার বললে, রামহরি, ভাঙচি দিও না তো, দল ভাঙাবার একদম চেষ্টা করো না, বুঝেছ? তোমার যদি এতই অমত তবে তুমি থাকো না কলকাতায় পড়ে। আরে আমরা তো আর মাথা দিব্যি দিয়ে তোমাকে সাদাসাদি করছি না। কি বলিস রে বাঘা? বাঘা বোধ করি সায় দেওয়ার জন্যই একবার কুমার আর একবার রামহরির মুখের পানে তাকিয়ে লেজ নাড়তে থাকে। আরে বলো পাজি কুকুর, তুইও ওই দলে?
রামহরি রেগে চড় মারতে যায়। বাঘা কুমারের পেছনে গিয়ে আত্মরক্ষা করে। আমাদের যাত্রা তোড়জোড় চলছে। এতদিনে আমরা বেরিয়েও পড়তুম, কিন্তু যেতে পারছি না কেবল ওই হতভাগা ছুমঝিউয়ের জন্যে। এখনো তার বিচার শেষ হয়নি, আর আমরা হচ্ছে গিয়ে সরকার পক্ষের প্রধান সাক্ষী। পুলিশের তদারকে প্রকাশ পেয়েছে ছুমছিউ হচ্ছে চীন দেশের এক বিখ্যাত ডাকাত সর্দার। তার দলের লোক অনেক। সে যে কবে চীন থেকে ভারতে হাজির হয়েছে এবং তার এই আসার উদ্দেশ্যই বা কি, পুলিশ এখনো তা জানতে পারেনি। কিন্তু আমরা আন্দাজ করছি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গুপ্তধন খোঁজা। পুলিশ আরও একটা তথ্য সংগ্রহ করেছে। হোটেলে যে বুড়ো চিনেম্যানটা খুন হয়েছে সেও নাকি আগে ছুমছিউয়েরই দলের লোক ছিল। বোধহয় কোনো রকমে লকেটটা হাতিয়ে সে দল ছেড়ে সরে পড়ে এবং তারপর ভারতে আসে, এবং তাকেই অনুসরণ করে এসেছে ছুমছিউ আর তার দলবল। আমরা স্থির করেছি ছুমছিউ যদি প্রকাশ না করে তাহলে আমরা আদালতে লকেটের কথা জাহির করব না। এখনো পর্যন্ত ছুমছিউ হাটে হাঁড়ি ভাঙেনি, কেবল এইটুকুই বলেছে ওই লকেটখানা সে এত পবিত্র বলে মনে করে যে ওর জন্য 100টা নরহত্যা করতেও সে আপত্তি নেই। কিন্তু আমরা পুলিশের কাছে লকেটের কথা অস্বীকার করেছি, বলেছি আমরা লকেট ফকেটের ধার ধারি না। ছুমছিউ ভুল সন্দেহ করেছে। তার এই লুকোচুরির মানে বোঝা যায়। ফাঁসি কাঠের ছায়ায় দাঁড়িয়েও সে আজ পর্যন্ত লকেটের আশা ছাড়তে পারেনি। তার বিশ্বাস লকেটের লেখা ও তার মর্ম এখনো কারোর কাছে ধরা পড়েনি। বিচার যেভাবে চলছে তাতে বেশ বলা যায় যে ছুমছিউর প্রাণদণ্ডই হবে। এদিকে আমাদের থাকতে হচ্ছে অতি সাবধানে। অনুমান করতে পেরেছি ছুমছিউ হাজতে বাস করছে বটে, কিন্তু তার দলের লোকেরা আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে ভোলেনি। কেননা আমাদের এ পাড়ায় আজকাল চিনেম্যানদের আনাগোনা হঠাৎই বেড়ে উঠেছে। কেউ খেলনা, কেউ চেয়ার, কেউ কাপড়ের বস্তা বেচতে এসে আমাদের বাড়ির গড়া নাড়তে থাকে। কিছু কিনবো না বললেও সহজে নড়তে চায় না। একদিন একটা চীনে জোঁক চিনেম্যানকে তাড়াবার জন্যে বাঘাকে লেলিয়ে দিতে হয়েছিল। এইসব শুনে পুলিশ আমার বাড়ির দরজায় একজন পাহারাওয়ালা রাখবার ব্যবস্থা করেছে। হঠাৎ বিনয়বাবু একদিন এলেন অদ্ভুত একটা সংবাদ নিয়ে। উত্তেজিত মুখে ঘরে ঢুকেই তিনি বললেন, ওহে, আজকের কাগজ পড়েছো? না। আরে ছুমছিউ হাজত থেকে পালিয়েছে। বিস্মিত হয়ে বললুম, হ্যাঁ, সে কি, কেমন করে? কাল আদালত থেকে তাকে হাজতে পাঠাবার জন্য যখন নিচে নামিয়ে আনা হচ্ছিল তখন হঠাৎ সে চোঁচা দৌড় মারে। প্রহরীরা পিছনে তাড়া করে, পথে অপেক্ষা করছিল খুব দ্রুতগামী একখানা বড় মোটর। সে লাফ মেরে তার উপরে গিয়ে ওঠে, আর গাড়িখানা যেন হাওয়ার আগে উড়ে চলে যায়। পুলিশ তখন অন্য গাড়িতে উঠে অনুসরণ করে, কিন্তু এ রাস্তায় ও রাস্তায় খানিকক্ষণ ছোটাছুটির পর ছুমছিউর গাড়িও ধরা পড়ে। তার মধ্যে দুটো চিনেম্যান ছিল, কিন্তু ছুমছিউ ছিল না। সে কোন ফাঁকে কোথায় নেমে পড়ে পুলিশের চোখে বেমালুম ধুলো দিয়েছে। এ তো ভারী বিপদের কথা। বিপদ? সমূহ বিপদের সম্ভাবনা। ছুমছিউ হয়তো আবার লকেট উদ্ধারের চেষ্টা করবে। সাবধান বিমল, সাবধান। আমি বললুম, ছুমছিউর সঙ্গে আমাদের দেখা হওয়ার সুযোগ হবে, এটাও আমি অনুমান করতে পারছি। আরে লকেটখানা পুলিশের হাতে সমর্পণ করো, সব ঝঞ্ঝাট চুকে যাক। লকেটের কথা অস্বীকার করবার পর আর তা করা চলে না। আমাদের সামনে এখন খোলা আছে একমাত্র একটাই পথ। কি পথ? কাফরিস্তানে যাত্রা করবার পথ। ছুমছিউকে প্রস্তুত হওয়ার অবসর আমরা দেব না। কালকেই আমরা বেরিয়ে পড়ব। ছুমছিউ এসে দেখবে খাঁচা খালি, কিন্তু পাখি নেই। কুমার উৎসাহিত কণ্ঠে বললেন, ঠিক ঠিক, উত্তম প্রস্তাব। আর যুক্তিসম্মত প্রস্তাব বটে, কিন্তু তুমি কি মনে করো বিমল, ছুমছিউ আমাদের সঙ্গ নিতে পারবে না?
জবাব দিতে যাব, হঠাৎ ঝনঝন করে জানলার একখানা সার্সি ভেঙে গেল এবং ঘরের মেঝের উপরে সশব্দে এসে পড়ল একখানা পাথর, তার সঙ্গে সুতো দিয়ে বাঁধা একখানা কাগজ। সবিস্ময়ে তাকিয়ে আছি। কুমার ছুটে গিয়ে কাগজ শুদ্ধ পাথরখানা কুড়িয়ে নিল। তারপর কাগজখানার দিকে চেয়েই থেকে বলল, বন্ধুবর, ছুনছিউয়ের চিঠি, তাও আবার ইংরেজিতে লেখা। এখনো লকেট ফিরিয়ে দাও, নইলে মৃত্যু অনিবার্য। ছুনছিউ। কুমার দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর ফিরে এসে বললে, না, রাস্তায় কেউ কোথাও নেই। পাহারাওয়ালা বলল এখানে নাকি সে কোনো চিনেম্যানকে দেখতে পায়নি। আমি বললুম, শুনছি এরই মধ্যে আবার জাল ফেলেছেন। বেশ, আমরা অপ্রস্তুত নই, কালই আমাদের যাত্রার দিন। রামহরি নিশ্চয়ই ঘরের বাইরে থেকে সমস্তটা শুনছিল। সে চিৎকার করে উঠে বলল, হে মা কালী, হে মা দুর্গে, ও বাবা মহাদেব, খোকাবাবুর দিকে কৃপা কটাক্ষে একটু নিরীক্ষণ করো। বোধহয় রামহরির বিশ্বাস খুব জোরে চেঁচিয়ে না ডাকলে শুধু স্বর্গের দেবদেবীরা মানুষের প্রার্থনা শুনতে পান না। পরদিন সন্ধ্যা পর্যন্ত আয়োজন করতে করতেই কেটে গেল। এর মধ্যে শত্রুপক্ষ আর কোনো সজাগতার লক্ষণ প্রকাশ করেনি। এমনকি পথের চীনে জনতা পর্যন্ত একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে। বিনয়বাবু বললেন, এ হচ্ছে ঝড়ের আগেকার শান্তি। কমল বললে, ঝড় উঠলেই বজ্রনাথ করবার জন্যে আমাদের বন্দুকগুলো তৈরি আছে। বিনয়বাবু বললেন, থামো ফাজিল ছোকরা, এক ফোঁটা মুখে অত বড় বড় বুলি ভালো শোনায় না। সন্ধ্যার সময় স্টেশনে যাত্রা করা গেল। আমরা ফার্স্ট ক্লাস কামরা রিজার্ভ করেছি। মেল ট্রেন। পথে বা স্টেশনে একবারও সন্দেহ হলো না যে আমাদের গতিবিধি কেউ লক্ষ্য করছেন। স্টেশনের ভিড়ের মধ্যে একখানা মাঙ্গলীয় ছাঁচের হলদে মুখ নজরে ঠেকল না। গাড়ির প্রত্যেক কামরায় উঁকি মেরে এসেছি, কোথাও সন্দেহজনক কিছুই নেই। আপাতত ছুনছিউকে ফাঁকি দিতে পেরেছি ভেবে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বাঁচলুম। ঘন্টা দিলে ট্রেন ছাড়লে। চলো, অজানার অভিমুখে আবার আমাদের অভিযান শুরু হলো। দূরের যাত্রী আমরা, অদৃষ্ট আমাদের জন্য আবার কি নতুন উত্তেজনা সঞ্চয় করে রেখেছে, মনে মনে সেটাই আন্দাজ করবার চেষ্টা করছি। এবারে আমরা আদৃষ্টের ভাণ্ডার লুণ্ঠন করব। বিনয়বাবু কটমট করে তার দিকে তাকালেন। রাত্রে খাওয়া দাওয়া সেরে গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়ল। জেগে রইল কেবল রামহরি। রেলগাড়িতে তার আবার ঘুম হয় না। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না। আচমক দিকে জেগে উঠেই অনুভব করলুম বিষম এক বেদনা। তারপরেই বুঝলুম বিছানার উপর থেকে ছিটকে নিচে পড়ে গেছি। রামহরি, কুমার, কমল ও বিনয়বাবুর দেহ নিচে পড়ে ছটফট করছে এবং বাঘা প্রাণপণে চিৎকার করছে। হতভম্বের মতো উঠে বসেই আর এক সত্যি উপলব্ধি করলুম, ট্রেন চলছে না। ঘুটঘুটে অন্ধকারে বাইরের দৃশ্য বিলুপ্ত। সঙ্গে সঙ্গে শুনতে পেলুম বহু লোকের চিৎকার। বিনয়বাবু চেঁচিয়ে বললেন, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট! হে মা কালী, হে বাবা মহাদেব! বিমল, বিমল, তোমার কপাল দিয়ে তো রক্ত পড়ছে। আমি তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখলুম ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছে এবং গাড়ি যেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার পাশেই আবছায়ার মধ্যে দেখা যাচ্ছে একটা উঁচু পাহাড়। দূরে গাড়ির বাইরে ছুটোছুটি করছে কতগুলো আলো। গোলমাল আসছে সেই দিক থেকেই। তারপরেই কামরার পর কামরায় দরজাগুলো দুমদাম করে খুলে রেলপথের উপরে নেমে পড়তে লাগলো দলে দলে যাত্রী। ব্যাপার কি? এই অবস্থানে
হঠাৎ গাড়ি থামলো কেন? আলো নিয়ে জলে ভিজেই বা অত লোক কেন ছোটাছুটি করছে? পৃথিবীকে সশব্দ করে অন্ধকার আকাশ থেকে বৃষ্টি ঝরছিল। হুড়হুড় করে কামরায় জানলা দিয়ে বেরিয়ে পড়া আলোকরেখার মধ্যে এসে সেই ঝরা জল উঠছিল চকচক করে। কিন্তু দেখতে দেখতে বৃষ্টির তোড় এলো কমে। আমি তাড়াতাড়ি বর্ষাতি বার করে পড়তে লাগলুম। বিনয়বাবু শুধলেন, বিমল, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আপনারাও আসুন, কামরায় কেবল রামহরি থাক। বলেই আমি রিভলভারটা বের করে পকেটের ভিতরে রাখলুম। ও কি, ওটা নিয়ে আবার কি হবে? সাবধানের মার নেই বিনয়বাবু। কুমার জিজ্ঞেস করলেন, বাঘা সাজগোজ দেখে কিরকম উত্তেজিত হয়েছে দেখো, ওকেও সঙ্গে নেব নাকি? হ্যাঁ হ্যাঁ, নিতে চাইলে নাও। সবাই সশস্ত্র হয়ে কামরা ছেড়ে বাইরে গিয়ে যখন দাঁড়ালুম, তখন ট্রেনের প্রত্যেকটা কামরা থেকে ভীত যাত্রীরা বেরিয়ে এসে প্রকাণ্ড জনতা সৃষ্টি করেছে। ট্রেনের অনেক কামরার ভিতর থেকে আর্তনাদ ও শিশুদের কান্নাও শোনা যাচ্ছে। অত্যন্ত আচমকা ট্রেনের গতি রুদ্ধ হওয়াতে হয়তো বহু লোক চোট খেয়েছে অল্প বিস্তর। দূরের আলোকগুলো লক্ষ্য করে ভিড় ঠেলে আমরা দ্রুত পদে এগোতে লাগলুম। যথাস্থানে উপস্থিত হয়ে দেখলুম ট্রেনের ড্রাইভার, গার্ড ও আরও কয়েকজন কর্মচারী রেল লাইনের উপরে হেঁট হয়ে দাঁড়িয়ে কি যেন পরীক্ষা করছে। সেই সময় এক সাহেব যাত্রী এসে প্রশ্ন করাতে গার্ড বললেন, কারা এখানে গাড়ি উল্টে দেওয়ার চেষ্টা করেছিল? এই দেখুন, লাইনের দুখানা রেল একেবারে খুলে সরিয়ে ফেলা হয়েছে। ভাগ্যিস ড্রাইভার সতর্ক ছিল, তাই ব্রেক কষে কোনো রকমে শেষ মুহূর্তে গাড়ি থামিয়ে ফেলতে পেরেছে। রেলপথের দিকে তাকিয়ে দেখে গা একেবারে শিউরে উঠল। ট্রেন থেমে পড়েছে লাইনের ভাঙা অংশের মাত্র হাত কয়েক আগে। চালক যদি দেখতে না পেত বা একটু অন্যমনস্ক থাকত, তাহলে এই শত শত পুরুষ, স্ত্রী ও শিশুতে পরিপূর্ণ দ্রুতগামী মেল ট্রেনের অবস্থা যে কি ভয়ানক হতো, সেটা ভাবলেও স্তম্ভিত হয়ে যায় বুক। অনেকে কৃতজ্ঞতায় উচ্ছ্বাসিত হয়ে ছুটে গিয়ে সাদরে ড্রাইভারের করমর্দন করে তাকে ধন্যবাদ দিতে লাগলো। হ্যাঁ, নিশ্চয়ই সে ধন্যবাদের পাত্র। তার দৃষ্টি তীক্ষ্ণ না হলে এতক্ষণে হয়তো আমাদের সমস্ত সম্পর্ক লুপ্ত হয়ে যেত মাটির পৃথিবীর সঙ্গে। বেঁচে থাকলেও হয়তো হাত বা পা হারিয়ে চিরজীবনের মতো পঙ্গু হয়ে দিন কাটাতুম। মৃত্যুর চেয়ে সে অবস্থা ভয়ঙ্কর। কুমার বললে, বিমল, এই কাজটা কার হতে পারে বলো তো? এর মধ্যে ছুঁয়ের কোনো হাত নেই তো? গোলমালের ছিনছুয়ের কথা ভুলেই গিয়েছিল। কুমারের মুখে তার নাম শোনা মাত্র আমার সারা মন আবার যেন চমকে উঠল। বিনয়বাবু ঘাড় নেড়ে বললেন, না না, অসম্ভব। কেন অসম্ভব? কেন? সে যে আমাদের ভুলেনি তার প্রমাণ তো আমরা গতকালই পেয়েছি। কে বলতে পারে যে আমাদের গতিবিধির ওপর সে তার তীক্ষ্ণ দৃষ্টি রাখেনি? হয়তো কাল যখন আমরা গাড়ি রিজার্ভ করতে স্টেশনে এসেছিলুম, তখনও তার চর আমাদের পেছনে পেছনে ছিল। আর টিকিট ঘর থেকেই আমাদের গন্তব্যস্থানের খোঁজ নেওয়া কিছুই কিন্তু অসম্ভব নয়। হয়তো ছুঁচিউ ভেবেছিল ট্রেন দুর্ঘটনায় গাড়ি শুদ্ধ লোক যখন হত বা আহত হবে, চারিদিকে যখন ভীষণ বিশৃঙ্খলা উপস্থিত হবে, তখন সে সদল বলে সেই গোলে হরি বলে এসে আবার লকেটখানা উদ্ধার করবে। বিনয়বাবু বললেন, এই তোমার আজগুবি কল্পনাকে সংযত করো। তুচ্ছ একখানা লকেটের লোভে ছুঁচিউর এতখানি বুকের পাটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? ছুঁচিউ কত বড় গোয়ার একবার ভেবে দেখুন দেখি। কলকাতার জনতায় ভরা হোটেলে মানুষ খুন করতে তার হাত কাঁপে না। কলকাতার মতো শহরে দিনের বেলায় আমাদের বাড়ি আক্রমণ করতেও কিন্তু সে পিছপা হয়নি। কলকাতার পুলিশ কোর্ট থেকে সতর্ক পাহারা এড়িয়ে সে কিন্তু লম্বা দিয়েছিল। এমন সব দুঃসাহসের কাহিনী আর কখনো আপনি শুনেছেন? অদ্ভুত কিন্তু এই চীনেদস্যু। আমার বিশ্বাস সে কিন্তু সব করতে পারে। আমি এ তর্কে আর যোগ দিলুম না। আমি তখন ভাবছিলুম ঘটনাস্থলে অদৃশ্য অপরাধী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। বিজলি মশালের আলো ফেলে রেলপথটা পর্যবেক্ষণ করতে লাগলুম।
সেখানে পাথর ভাঙা নুড়িগুলোর উপরে কোনো চিহ্নই নেই। উঁচু বাঁধের ঢালু গায়ে রয়েছে ঘাসের আগাছার আবরণ। সেখানেও কিছু পেলাম না। আধার রাত্রি, তখনও টিপ টিপ করে বৃষ্টি বর্ষণ করছিল। বাঁধের তলায় দেখলুম কর্দমাক্ত জমি। অপরাধীরা নিশ্চয়ই পাখি হয়ে উড়ে পালায়নি। বাঁধের এপাশে কি ওপাশে মাটির উপরে কোনো চিহ্ন কি পাওয়া যাবে না? ভাবতে ভাবতে নিচে নামতে লাগলুম। বাঘা আমার অনুসরণ করলে। এরকম কাজ পেলে সে ভারী খুশি হয়। লেজ নেড়ে নেড়ে সেইটিকেই বোধ করি আমাকে জানিয়ে দিতে চাইলেন। বিনয়বাবু চেঁচিয়ে বললেন, ও কি ওদিকে কোথায় নামছো? শেষটা সাপের কামড়ে মারা পড়বে। কোনো জবাব দিলুম না। একেবারে সামনের দিকে চেয়ে দেখলুম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, গো গো করে ঝড় ডাকছে। অন্ধকার ফুঁড়ে দূর অরণ্যের কোলাহল ভেসে আসছে। অদৃশ্য কালো মেঘকে দৃশ্যমান করে বিদ্যুৎ চমকে উঠছে মাঝে মাঝে। খানিক তফাতে আধার পটে আরও আধার রং দিয়ে আঁকা রয়েছে একটা ছোট্ট বন। নিচের দিকে কালি মাখা ঝোপঝাপ, উপরের দিকে টলমল কাজ, যেন কতকগুলি শিকলে বাঁধা দানব মুক্তিলাভের চেষ্টায় ছটফট করছে। বাঁধের তলাতেই পেলুম আমি যা খুঁজছিলাম। কুমারকে ডাকতেই সে ছুটে নেমে এলো। সে বললে, এই যে অনেকগুলো লোকের পায়ের দাগ, দাগ দেখে তো মনে হচ্ছে লোকগুলো মাঠের দিকে গিয়েছে। বাঘা গম্ভীরভাবে সশব্দে মাটি শুঁকতে লাগলো। তারপর চাপা গলায় গর্জন করে বোধ করি পলাতক শত্রুদেরই ধমক দিলেন। বাঁধের উপর থেকে কৌতূহলী গার্ডও নেমে এসে বললেন, বাবু তোমরা কি করছো? গার্ড খানিকক্ষণ নীরবে দাগগুলো পরীক্ষা করে বললেন, এ তো দেখছি টাটকা পায়ের দাগ। হ্যাঁ, এদের বয়স বেশিক্ষণ নয়, সেই জন্যই মনে হচ্ছে এই দাগগুলো অপরাধীদেরই পায়। কারণ এমন দুর্যোগে এতগুলো লোক নিশ্চয়ই এখানে ফুর্তি করে হাওয়া খেতে আসেনি। বাবু ওই কুকুরটা মাটির ওপরে কি শুনতে শুনতে এগিয়ে যাচ্ছে। পায়ের চিহ্নের ভিতরে ও শত্রুদের গন্ধ আবিষ্কার করেছে। এটা তো দেখছি দেশি কুকুর, ও আবার পায়ের দাগের কি মর্ম বুঝবে? যত্ন আর শিক্ষা পেলে আমাদের দেশি কুকুরও তোমাদের বিলিতি হাউন্ডের চেয়ে কম কাজ করে না। কিন্তু বাঘা শত্রুদের গন্ধ চেনে। বাঘার সঙ্গে সঙ্গে আমরাও রেলপথের তারের বেড়া পার হয়ে অগ্রসর হতে লাগলো। আমাদের পেছনে পেছনে আসতে লাগলো আরও অনেক কৌতূহলী লোক। তাদের ভেতরে সাহেব আছে, বাঙালি আছে, হিন্দুস্থানীও আছে। খানিক পরে একটা ঝোপ দেখে গার্ডকে দেখে বললুম, এইবারে দাগগুলোর দিকে তাকিয়ে দেখো। কি দেখবো? খানিক আগে মুষলধারে বৃষ্টি পড়ছিল বলে পায়ের ছাঁচগুলো জলে ভর্তি, কিন্তু এখানকার পায়ের ছাঁচ ভিজে হলেও জলে ভর্তি নয়। তাতে কি বোঝায়? এটাই বোঝায় যে অপরাধীরা একটু আগেই ঝোপের আড়ালে দাঁড়িয়েছিল। বোধহয় অপেক্ষা করছিল ট্রেনখানা উল্টাবার জন্যে। কিন্তু ট্রেন রক্ষা পেয়েছে আর আমরা আসছি দেখে তারা চটপট করে সরে পড়েছে। বাবু তোমার যুক্তি ঠিক বুঝলুম না। মুষলধারার পর যখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়, অপরাধীরা তখনই এখান থেকে পালিয়েছে। তাই এখান থেকে যেসব পায়ের ছাপ শুরু হয়েছে তাদের ভিতরটা এখনো জলে পূর্ণ হওয়ায় সময় পায়নি, বুঝলে? বাবু তুমি কি পুলিশে কাজ করো? না না। তবে তুমি এমন তীক্ষ্ণ দৃষ্টি পেলে কেমন করে? ভগবান দিয়েছেন বলে। ভগবান সবাইকেই চক্ষু দেন বটে, কিন্তু সকলকেই তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু দেন না। ঠিক বাবু, তোমার কথা আমি স্বীকার করি। পায়ের দাগগুলো আমিও দেখেছি, কিন্তু বুঝতে পারিনি। অথচ এখন তোমার কথা শুনে মনে হচ্ছে এটুকু আমার অনায়াসেই বোঝা উচিত ছিল। বাবু তুমি আর কিছু বুঝতে পেরেছো? এখান থেকে প্রায় 200 গজ তফাতে একটা জঙ্গলের আবছা দেখা যাচ্ছে। পায়ের দাগগুলো ওই দিকেই গিয়েছে। অপরাধীরা নিশ্চয়ই ওই জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে। এখন আমরা কি করব? ওই দিকে যাব? না না, এখন আমাদের ফিরতে হবে। কেন? আমার ওপর রয়েছে অপরাধী গ্রেপ্তার করার চেয়েও এক বড় ভার। রেল লাইন ভেঙেছে, এই খবর দেওয়ার জন্য আমাকে এখন গাড়ি নিয়ে পিছনে স্টেশনে ফিরে যেতে হবে। নইলে কোনো ডাউন ট্রেন এসে পড়লে বিষম দুর্ঘটনার সম্ভাবনা, আর সেই জন্য দায়ী হব আমি। গার্ডের কথা সত্য, তার উপরে আমরা ঠিক প্রস্তুত হয়েও আসিনি। সঙ্গে যে লোকেরা রয়েছে তারা হয়তো
এই ঘুটঘুটে অন্ধকারে ওই অচেনা জঙ্গলের ভিতরে ঢুকতে ভরসা করবে না। আর এমন রাতে অপরাধীদের খুঁজতে যাওয়া হবে হয়তো বুনো হাঁসের পেছনে এলোমেলো ছুটোছুটি করার মতো। খুব সম্ভব তাদের খুঁজে আমরা হয়তো পাবো না, আর খুঁজে পেলেও ছুঞ্ছিউ ও তার দলবলকে গ্রেপ্তার করা বড় চারটিখানি কথা নয়। হয়তো তারা দলে ভারী আর সশস্ত্র। ওয়ে বাবু বিমল, আর চুপ করে ভাবছো কি? গোয়ার তুমি করবার ইচ্ছা হচ্ছে বুঝি? আমি হেসে বললুম, মোটেই নয় বিনয়বাবু, গার্ড সাহেবের পিছু পিছু আমিও পলায়ন করতেই চাই। জ পলায়তি স জীবতি, বুঝলে? সেকালে কোনো এক বুদ্ধিমান বাঙালিও কিন্তু বলে গেছেন, আপনি বাঁচলে বাপের নাম। আমরা হচ্ছে গিয়ে পিতৃভক্ত পুত্র, বাপের নাম করবার সুযোগ পাবো বলেই কিনা পৈতৃক প্রাণটা রক্ষা করা দরকার। কিন্তু কুমার, বাঘা বোধ হয় পশু বলেই পৈতৃক প্রাণের মর্যাদা বোঝে না। ওই দেখো, সে আবার বনের দিকে এগিয়ে যাচ্ছে। বাঘা খালি এগুচ্ছে না, উচ্চ স্বরে ঘেউ ঘেউ চিৎকারও করছে। তার ওরকম চিৎকারের অর্থ আমরা বুঝি। মানুষের পক্ষে অসাধারণ বাঘার পশু দৃষ্টি তিমির জবনিকা ভেদ করে নিশ্চয়ই কোনো শত্রু আবিষ্কার করেছে। বাঘা ফিরতে রাজি নয় দেখে কুমার দৌড়ে গিয়ে তার বকলস চেপে ধরলে, কিন্তু তবু সে বাঘ মানতে চাইলে না। বারবার জঙ্গলের দিকে ফিরে ফিরে দেখে আর কুমারের হাত ছাড়বার জন্য টানা হেঁচড়া করে। তার ক্রুদ্ধ চোখ দুটো জ্বলছে আগুনের ভাঁটার মতো। ওদিকে তাকিয়ে আমি কিন্তু খালি দেখলুম বৃহৎ বৃহৎ বাহু আকাশে আন্দোলিত করে জঙ্গল করছে মড়মড় হাহাকার। তবে এ সন্দেহটা বারংবারই মনের মধ্যে জাগতে লাগলো যে ওই অন্ধকার কেল্লার ভেতরে যারা গিয়ে আশ্রয় নিয়েছে, আমাদের অস্তিত্ব সম্বন্ধে তারা একটুকুও অচেতন নয়। ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই জাগ্রত হয়ে আছে তাদের হিংস্র চক্ষুগুলো। গার্ড বললে, আর দেরি নয়, সবাই ফিরে চলো। কমল আফসোস করে বললে, হায় রে হায়, একটা নতুন অ্যাডভেঞ্চার একেবারে মাঠে মারা গেল। খাপ্পা হয়ে বিনয়বাবু বললেন, চুপ চুপ, একে মনসা তাই ধনুর গন্ধ। হঠাৎ বাঘা জঙ্গলের দিকে চেয়ে একবার যেন হন্যে হয়ে চেঁচিয়ে উঠল। কুমার আর তাকে ধরে রাখতে পারে না। গার্ড আশ্চর্য হয়ে বললে, কুকুরটা হঠাৎ এমন করছে কেন? তার প্রশ্নের উত্তর এলো জঙ্গলের দিক থেকে। আচম্বিতে অন্ধকার রাত্রিকে কাঁপিয়ে গুড়ুম গুড়ুম করে দুইবার বন্দুকের আওয়াজ হলো। চোখের উপরে জ্বলেই আবার নিভে গেল দুটো বিদ্যুতের চমক যেন। যে কৌতূহলী যাত্রীগুলো আমাদের পিছু নিয়েছিল তারা সভয়ে প্রাণপণে দৌড় মারলে রেলপথের দিকে। আমাদের চারজনের সঙ্গে দাঁড়িয়ে রইল খালি গার্ড ও একজন সাহেব। আমি চেঁচিয়ে বললুম, ওই ঝোপের আড়ালে চলো, ওই ঝোপের আড়ালে। ঝোপের পাশে গিয়ে গার্ড উত্তেজিত হয়ে বললে, বাবু বাবু, ওরা কি আমাদের আক্রমণ করতে চায়? করতে চায় কি বলছো? আরে আক্রমণ তো করেছে, ওই দেখো জঙ্গলের দিক থেকে কতগুলো সাদা কাপড় পরা মূর্তি ছুটে আসছে। আমি রিভলভার বার করে বললুম, দেখছেন বিনয়বাবু, সঙ্গে কেন যন্ত্র আনতে হয় বলেছিলুম। কুমার এড়াতে পারলে না, হাসতে হাসতে বললে, ভাই বিমল, আমাদের পৈতৃক প্রাণগুলো মনে হচ্ছে এ যাত্রায় শনির দৃষ্টি লেগেছে। একটা ঝোড়ো দমকা হাওয়া আচমকা জেগে হুঙ্কার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে টলমল গাছপালাগুলো কেঁদে উঠল আরও বেশি উচ্চ স্বরে। তারপরে আবার এলো ঝেঁপে বৃষ্টি। গড়গড় বাজের ধমক চমক, ছক ছক বিদ্যুতের চমক। একে মেঘে কাজল মাখা রাতের অন্ধকার, তার উপরে সেই ঘন বৃষ্টি ধারায় পর্দা চোখ আর এদের ভেদ করে এগিয়ে যেতে পারলে না। শত্রুরাও নিশ্চয়ই এখন আমাদের দেখতে পাচ্ছে না। যে সাহেবটা শত্রুদের বন্দুকের ভয়ে পালায়নি সে বলল, বাবু, এখন আমাদের কর্তব্য কি? আমি জিজ্ঞেস করলুম, তুমি কি নিরস্ত্র? না, আমার কাছে রিভলভার আছে। তাহলে এই ঝোপের আড়ালে আমাদের মতো হাঁটু গেড়ে বসে পড়ো। শত্রুদের আমাদের রিভলভারের নাগালের বাইরে আসতে দাও। তাদের বুঝিয়ে দেওয়া দরকার যে আমরা নিতান্ত অসহায় নই। কিন্তু কিন্তু শত্রুদের কারুকেই তো দেখা যাচ্ছে না। তার মুখের কথা শেষ হতে না হতেই আবার শোনা গেল দুটো বন্দুকের শব্দ। কিন্তু সে হচ্ছে লক্ষ্যহীনের বন্দুক।
গুলি যে কোন দিকে ছুটল আমরা তা টেরও পেলুম না। কুমার বললে, বন্দুকের শব্দ কিন্তু খুব কাছে এসে পড়েছে বিমল। ওরা ওরা আমাদের ভয় দেখাবার জন্য বন্দুক ছুটছে। এই সুযোগে দৌড়ে আমাদের গাড়ির দিকে যাওয়া উচিত। পেছনে সশস্ত্র শত্রু নিয়ে গাড়ির দিকে দৌড়াতে গেলে বিপদের সম্ভাবনা আছে কিন্তু। অন্ধকার বিদীর্ণ করে আকাশের বুকে জ্বলে উঠল একটা সুদীর্ঘ বিদ্যুৎ, এবং তারই আলোকে দেখা গেল খানিক তফাতে একদল লোক দ্রুত পদে অগ্রসর হচ্ছে। গার্ড ত্রস্ত স্বরে বললে, ওরা ওরা ট্রেনের দিকে যাচ্ছে, ওরা ট্রেনের দিকে যাচ্ছে, ওরা ভেবেছে আমরা আর এখানে নেই। বিনয়বাবু বললেন, কি সর্বনাশ, ওরা কি ট্রেন আক্রমণ করতে চায়? কুমার বললে, বিমল বিমল ওদের দেখা যাচ্ছে, ওদের নাগালের মধ্যে পেয়েছি। ছোড়ো রিভলভার। প্রায় একসঙ্গে আমাদের 5টা রিভলভার বর্জন করে উঠল, এবং পর মুহূর্তেই জাগলো একটা বিকট আর্তনাদ। আবার ডাকলো বাজ, আবার জ্বলল বিদ্যুৎ, শিখা, এবং আবার গর্জন করলে আমাদের রিভলভার। কমল চেঁচিয়ে উঠে বলল, আরে ওরা পালাচ্ছে, ওরা পালাচ্ছে। আবার ছোড়ো রিভলভার। আমাদের 5টা রিভলভার আর একবার চিৎকার করে উঠল। রাতের শরীরে অভিশাপের মতো অস্পষ্ট মূর্তিগুলো আবার মিলিয়ে গেল অন্ধকার ও বৃষ্টিধারার অন্তপুরে। বাঘার উৎসাহিত গর্জনে কান পাতা দেয়। ভাগ্য করে কুমার তাকে সজোরে নিজেরই 2 হাঁটুর ভিতরে চেপে বাঁ হাতে তার বকলেস টেনে ধরেছিল। নইলে এতক্ষণে নিশ্চয়ই সে শত্রুদের মাঝখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ত। কমল আহ্লাদে নৃত্য করতে করতে বলল, জয়, আমাদের জয় বৎসগণ। ভেবেছিলে ফাঁক তালে করবে কেল্লা ফতে। ঘুঘু দেখেছো, ফাঁদ তো দেখনি। তখনই কমলের একখানা হাত ধরে বিনয়বাবু তার নৃত্য উচ্ছ্বাস থামিয়ে দিলেন। এই হচ্ছে সরে পড়ার সুযোগ। ছোট ছোট সবাই ট্রেনের দিকে ছোট। অন্ধকার আর বৃষ্টিধারা কেবল শত্রুদেরই ঢেকে রাখেনি, তাদের আশ্রয় পেয়ে আমরাও নিরাপদে ট্রেনের কাছে গিয়ে পড়ল। যাত্রীরা কেউ বাইরে ছিল না। বন্দুক আর রিভলভারের শব্দ লুপ্ত করে দিয়েছে তাদের সমস্ত কৌতূহল। প্রত্যেক কামরায় দরজা ও খড়খড়িগুলো বন্ধ করে দিয়ে তারা হয়তো তখন ইষ্ট দেবতার নাম জপ করছিল। আমাদের সঙ্গের সাহেব বলে উঠল, ইন্ডিয়া কি ক্রমে আমেরিকা হয়ে উঠল? সশস্ত্র ডাকাত এসে ট্রেন আক্রমণ করে। এই দেশে এমন কথা কে কবে শুনেছে? বলে সে দ্রুত পদে চলে গেল। এমন সময় হঠাৎ উপরি উপরি আরও কয়েকবার বন্দুকের আওয়াজ শোনা গেল, এবং কান ফাটা শব্দ শুনে বুঝলুম একটা গুলি ট্রেনের কোনো একটা কামরার গায়ে এসে লাগলো। ডাকাতরা কি আমাদের উদ্দেশ্য ধরে ফেলেছে? তারা কি আবার আমাদের আক্রমণ করতে আসছে? অন্য ক্ষেত্র হলে আমরা এইখানেই দাঁড়িয়ে আবার তাদের উচিত মতো অভ্যর্থনার ব্যবস্থা করত। কামরার ভেতরে আছে আমাদের অটোমেটিক বন্দুকগুলো। তাদের প্রত্যেকটা মিনিটে 35টা গুলি বৃষ্টি করতে পারে। সেগুলো হাতে থাকলে আমরা 5 জনে 200 শত্রুকেও বাধা দিতে পারি। কিন্তু সে সময় পেলুম না। দূর থেকে বেজে উঠল গার্ডের বাঁশি। গাড়ি ছাড়তে আর দেরি নেই। টর্চের আলো ফেলে তাড়াতাড়ি আমাদের কামরা আবিষ্কার করতে বাধ্য হলুম। কোনো রকমে গাড়িতে উঠে পড়বার সময় মাত্র পেলুম। গাড়ি ছাড়বার সঙ্গে সঙ্গে মাঠের ভেতর থেকে ভেসে উঠল একটা উচ্চ কোলাহল। সে হচ্ছে মুখের গ্রাস পালিয়ে গেল দেখে ডাকাতদের হতাশার চিৎকার। হতভাগারা অনেক কাঠ কর পুড়িয়েছিল, সমস্তই ব্যর্থ হলো। ট্রেন পিছু হেঁটে চলেছে, তার গতি খুব দ্রুত নয়। আমাদের কামরার ভিতরে ঘুটঘুটে অন্ধকার। কুমার বললে, ছি রামহরি, ছি, শেষ পর্যন্ত তুমিও ভয়ে আলো নিভিয়ে অন্ধকারে ইঁদুরের মতো লুকিয়ে আছো। ছি 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 ছি। রামহরি কেমন যেন শান্ত স্বরে বললে, মোটেই নয় কুমার বাবু, মোটেই নয়। একবার আলো জেলে দেখো না। কমল আলো জ্বাললে। বিপুল বিস্ময় দেখলুম কামরার মেঝের উপরে শুয়ে রয়েছে রামহরি। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা। বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে বললুম, রামহরি, এ কি ব্যাপার? ম্লান হাসি হেসে রামহরি বললেন, খোকা বাবু,
কামরা থেকে তোমরা বেরিয়ে যাওয়ার পর আমি জানলায় মুখ বাড়িয়ে দাঁড়িয়েছিল। ওই দিকের জানলা দিয়ে জন তিনেক লোক কখন যে নিঃশব্দে কামরার ভেতরে ঢুকেছিল আমি একটু টের পাইনি। আমার অজান্তেই তারা আমাকে আক্রমণ করলে আমি কোনো রকম বাধা দেওয়ার ফাঁক পর্যন্ত পেলুম না। কে তারা? চিনেম্যান? না, পশ্চিমের লোক, হিন্দুস্তানি। বেশ, তারপর? একটা লোক ছোড়া দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আর দুটো লোক আমাদের মোটঘাট সুটকেসগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে লাগলো। ফিরে চারিদিকে তাকিয়ে দেখল আমাদের অধিকাংশ সুটকেসই মেঝেময় ছড়িয়ে পড়ে রয়েছে এবং প্রত্যেকটি সুটকেসের তালা খোলা। রামহরি বললেন, ভয় নেই তোমাদের, তারা কিছু নিয়ে যায়নি। তাদের ভাব দেখে মনে হলো তারা যেন কোনো বিশেষ জিনিসের সন্ধান করছে। তবে কি তারা সাধারণ চোর নয়? তারা কি তাহলে সেই ধুকধুকি খানার লোভেই আমাদের কামরার ভিতরে ঢুকেছিল? আর ধুকধুকি খানা তো চিনেম্যানদের সম্পত্তি। আর রামহরি বলছে যারা এসেছিল তারা হচ্ছে হিন্দুস্তানি। রামহরির হাতে পায়ের বাঁধন খুলে দিতে দিতে বলল, বিনয়বাবু, এই চীনে ডাকাতেরা বড় সহজ লোক নয়, বুঝলেন? তারা বেশ জানে ভারতে এসে কাজ হাসিল করতে গেলে এদেশি লোকের সাহায্য না নিলে চলবে না, কারণ কোনো ছদ্মবেশী চীনেদের মঙ্গোলীয় ছাড় ঢাকতে পারবে না। ভারতীয় জনতার মধ্যে তাদের দেখলেই সকলে চিনে ফেলবে। কাজেই তারা এদেশীয় গুন্ডাদেরও সাহায্য নিয়েছেন। তাদের দলের লোক নিশ্চয়ই ট্রেনের মধ্যে ছিল। আমরা কামরা ছাড়বার পরই বোধহয় সুযোগ পেয়ে এসেছিল রামহরির সঙ্গে আলাপ করতে। তাহলে বোঝা যাচ্ছে এবার থেকে আমাদের দেশি বিদেশি দুরকম শত্রুর সঙ্গে যুঝতে হবে। কুমার, ব্যাপারটা ক্রমে সঙ্গীন হয়ে উঠছে যে। রামহরি উঠে বসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বললে, গল্পটা আরো কিছু বড় হতে পারত, কিন্তু শেষ হওয়ার আগেই হঠাৎ শেষ হয়ে গেল তোমাদের জন্য। আমাদের জন্যই? হ্যাঁ গো খোকা বাবু, হ্যাঁ। কামরার আলো নিভিয়ে টর্চের আলোয় তারা এক মনে খোঁজাখুঁজি করছে, এমন সময়ে বাইরে থেকে এলো তোমাদের সাড়া। গার্ডের বাঁশিও শোনা গেল। সঙ্গে সঙ্গে কামরার ভেতর থেকে তারাও তাড়াতাড়ি সরে পড়লো, আর আমার কথাও ফুরলো। এই ধুকধুকি খানা তারা খুঁজে পায়নি তো? আমি হাসতে হাসতে নিচু গলায় বলল, ধুকধুকি খানা আছে কলকাতায়। বিনয়বাবু সবিস্ময়ে বললেন, সে কি? হ্যাঁ, ধুকধুকি খানা একেবারেই বাজে। আসল দরকার তার ভেতরের লেখাটুকু। আমি আর কুমার সেটুকু মোটামুটি মুখস্থ করে ফেলেছি। কমল খুশি হয়ে বললেন, বাবা বাবা, ধুকধুকির লেখা পড়তে হলে ছুঞ্চিউকে এখন বিমলদার কুমারদার মনের ভেতর ঢুকতে হবে। আরও খানিকক্ষণ পরে ট্রেন এসে স্টেশনে ঢুকে ভীষণ চাঞ্চল্য সৃষ্টি করলে। চারিদিকে মহা হৈ হৈ, লোকজনের ছোটাছুটি। রামহরিকে নিয়ে আমরাও গাড়ি থেকে নেমে পড়ল। গার্ড আর পুলিশের সঙ্গে ট্রেনের প্রত্যেক কামরা তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু রামহরি সেই তিনজন লোককে কোথাও আবিষ্কার করতে পারলেন না। নিশ্চয়ই তারা মাঠের মধ্যে নেমে গিয়েছে। সকালবেলায় একদল পুলিশের লোক ঘটনাস্থলে গেল খানা তল্লাশি করবার জন্যে, কিন্তু মাঠ, জঙ্গল, আশপাশের গ্রাম খুঁজে অপরাধীদের কাউকেই পেল না। আমার বিশ্বাস তারা কোনো পাহাড়ে উঠে আত্মগোপন করে আছে। যথাসময়ে লাইন মেরামতির হলো, ট্রেন আবার ছাড়ল। দিন রাত যক্ষপুরীর রত্নপুরীর সমুজ্জ্বল স্বপ্ন দেখতে দেখতে আমরা ক্রমেই এগিয়ে চলল ভারতের উত্তর সীমান্তের দিকে। ভারতের উত্তর সীমান্ত আমার মনে চিরদিনই জাগিয়ে তোলে বিচিত্র উত্তেজনা। আফগানিস্তান যখন ছিল হিন্দুস্তানেরই এক অংশ, তখন সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে সেখানে হয়েছে কত না অদ্ভুত নাটকের অভিনয়। শক, তাতার, হুম, মোঘল, চীন, পার্সীয়, গ্রিক প্রভৃতি জাতির পর জাতি এই পথ দিয়েই মূর্তিমান ধ্বংসের মতন ছুটে এসেছে সোনার ভারতকে লুণ্ঠন করবার জন্যে। দেশ রক্ষার জন্যে যুগে যুগে ভারতের কত লক্ষ লক্ষ বীর ঢেলেছে সেখানে বুকের রক্তধারা। ওখানকার আকাশ ছোঁয়া পাহাড়ের শিখরে শিখরে আজ বাতাসে বাতাসে যে অশ্রান্ত কাম জেগে ওঠে, সে হচ্ছে এই প্রাচীন ভারতেরই অতীত গৌরব গাথা। ঐতিহাসিক ভারতের সর্বপ্রথম সম্রাট ও শ্রেষ্ঠ মহাবীর
চন্দ্রগুপ্ত ওই পথ দিয়ে ভারতের শত্রু গ্রিকদের তাড়িয়ে দিয়েছিলেন আর্যাবতের বাইরে। যে পার্বত্য জাতি প্রচণ্ড রণ উন্মাদ পৃথিবীজয়ী আলেকজান্ডারকেও ব্যতিব্যস্ত করে তুলেছিল, তাদের সুযোগ্য বংশধররা আজও সেখানে বর্তমান আছে। এই বিংশ শতাব্দীর উড়োজাহাজ আর কলের কামানো তাদের যুদ্ধ উন্মাদনা শান্ত বা তাদের অস্তিত্ব লোপ করতে পারেনি। দুর্ধর্ষ ব্রিটিশ সিংহ আজও সেখানে ঘুমোবার অবসর পায় না। আজকের ভারতে যারা সত্যিকারের অ্যাডভেঞ্চার খুঁজে বেড়ায়, ভারতের উত্তর সীমান্ত পূর্ণ করতে পারে তাদের মনের প্রার্থনা। বিনয়বাবুর মুখে শুনলাম আফগানিস্তানের মধ্যে কাফরিস্তান হচ্ছে এক রহস্যময় অদ্ভুত দেশ। ওখানকার লোকজন, আচার ব্যবহার সমস্তই নতুন রকম। আমাদের যক্ষপতির ঐশ্বর্য আছে ওই কাফরিস্তানে। ওইখানেই উঠবে পরের দৃশ্যের যবনিকা। তো কেমন লাগলো আমাদের প্রথম পর্ব, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরপর ঠিক কি কি হতে চলেছে তার জন্য একটু অপেক্ষা আপনাদের করতে হবে। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে ফিরে আসব। আশা করছি এই পর্বটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।